ওকে, সো আমরা এখন আছি অ্যানিমাল কিংডমে। প্রিভিয়াস লেকচারে তোমরা আর্থ্রোপোডা অবধি অলরেডি দেখে ফেলেছো, ঠিক আছে। তোমরা সমস্ত ধরনের ইনসেক্টস এবং তাছাড়া ওর্মস লাইক আর্থ্রোম এগুলো সব কমপ্লিট করে ফেলেছো। এবং এরপরে আমরা নতুন ফাইলাম এন্টার করব, দ্যাট ইজ দ্য ফাইলাম মোলাস্কা, ঠিক আছে। আমাদের আশেপাশে যত ধরনের শামুক ঝিনুক দেখা যায়, সমুদ্রে গেলে যে বিভিন্ন ধরনের ঝিনুক দেখা যায়, ঠিক আছে। ইভেন যেটা আমাদের অনেকের বাড়িতেও আছে, যেটা শঙ্খ, ঠিক আছে। তো এগুলো সবই কিন্তু এই ফাইলাম মোলাস্কার আন্ডারে পড়ে। এই যত অর্গানিজমসের কথা আমি বললাম, যাদের একটা করে শেল আছে, ঠিক আছে, যাদের একটা করে উপরে একটা হার্ড কভারিং আছে, তারা ফাইলাম মোলাস্কের আন্ডারে পড়ে। তাছাড়া আরেকটা অর্গানিজমের নাম তোমরা শুনে থাকবে, সেটা হচ্ছে অক্টোপাস। অনেকে এটা খায়, আবার অনেকে আবার এটা জ্যান্তও খায়। তো এই যে অক্টোপাসটা একটা মানে পিকিউলিয়ার টাইপের দেখতে, একটা মাথা আছে, অনেকগুলো পায়ের মতো এক্সটেনশন বেরিয়ে আছে, এটাও কিন্তু ফাইলাম মোলাস্কারই অন্তর্গত। তাহলে এই সমস্ত অর্গানিজমস যেগুলো আমাদের কিছুটা চেনা কিছুটা অচেনা, এই সমস্ত অর্গানিজমস মিলে তৈরি হয়েছে ফাইলাম মোলাস্কা, হুইচ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিমেলিয়া, অফ কিংডম অ্যানিমেলিয়া। এখানেই তোমরা একটু কমেন্টে বলো যে তাহলে লার্জেস্ট ফাইলাম অফ কিংডম অ্যানিমেলিয়া কোনটা, অ্যানিম্যাল কিংডমের লার্জেস্ট ফাইলাম কোনটা, ঠিক আছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি মোলাস্কারা হচ্ছে কি সেকেন্ড লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিম্যাল কিংডম, মোলাস্কা আর সেকেন্ড লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিম্যাল কিংডম। তো এই মোলাস্কা সম্পর্কে আমরা আজকে ডিটেলে স্টাডি করব। তো লেটস স্টার্ট। দেখো, মোলাস্কা এই শব্দটা এসছে দুটো মানে একটা ওয়ার্ড থেকে অ্যাকচুয়ালি। সেই ওয়ার্ডটা হচ্ছে মলিস। মলিস কথার অর্থ হচ্ছে সফট। মলিস কথার মানে কি সফট। তো আমরা যারা মোলাস্কাদের দেখি জেনারেলি, যে সমস্ত শামুকগুলো, ল্যান্ড স্নেলগুলো আমরা দেখি আমাদের চারপাশে বর্ষাকালে জেনারেলি যাদেরকে দেখতে পাওয়া যায়, যারা জেনারেলি খোলসের মধ্যে থাকে, কিন্তু তুমি যদি কখনো অবজার্ভ করো যে খোলস থেকে বেরিয়ে এই শামুকগুলো যখন হাঁটে, শামুকগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, তখন যদি তুমি অবজার্ভ করো তাহলে দেখবে যে এদের যে বডিটা, রিয়েল বডিটা যেটা খোলসের মধ্যে থাকে, সেই বডিটা কিন্তু ভেরি সফট একটা বডি, ঠিক আছে। দেখেই বোঝা যায় সেটা একটা সফট এবং খুবই মানে ফ্লেক্সিবল টাইপের একটা বডি। তো এই ধরনের সফট বডির অ্যানিমালস, তাই এদেরকে নাম দেওয়া হয়েছে কি মোলাস্কা। তাহলে এরা সফট বডির অ্যানিমালস, এবং এই সফট বডিকে প্রোটেক্ট করার জন্য এরা এদের চারপাশে একটা হার্ড শেল তৈরি করে রেখেছে। তাহলে সফট বডিড অ্যান্ড শেলড অ্যানিমালস হচ্ছে সবাই যারা মোলাস্কার অন্তর্গত। তবে এখানে তোমরা এমন কিছু এক্সেপশনও দেখবে যাদের ক্ষেত্রে কিন্তু শেলস থাকে না, বা যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বডির ভিতরে শেলস থাকছে। সো দে আর সাম এক্সেপশনস, এরকম কিছু এক্সেপশনও আছে। তবে মেজরিটি অফ দিস ফাইলাম তারা কেমন না একটা শেলের মধ্যে থাকে। যেমন আমরা যদি দেখি ঝিনুকের মধ্যে যে অর্গানিজমটা থাকে, তাহলে তার শেলটা কি, ঝিনুকটা যেটাকে আমরা ঝিনুক বলি অ্যাকচুয়ালি হার্ড ঝিনুকটা, ওটা কিন্তু শেলটা, তার ভিতরে একটা অর্গানিজম থাকে। তাহলে এইরকম শেলড অ্যানিমালস হচ্ছে যারা মোলাস্কার অন্তর্গত। এবারে দেখো, এদের যদি আমরা হ্যাবিটেট দেখি, মানে এরা কোথায় বসবাস করে, জেনারেলি এদেরকে কোথায় দেখতে পাওয়া যায়, তাহলে দেখা যায় যে কিছু মোলাস্কা যারা হচ্ছে টেরিস্টেরিয়াল মানে যারা স্থলে থাকে। আবার এমন মোলাস্কাও আছে, মেজরিটিও দেখতে পাওয়া যায় কি তারা হচ্ছে কি অ্যাকোয়াটিক মানে জলে থাকে। আবার যারা জলে থাকে তারা কেউ ম্যারাইন মানে সামুদ্রিক, আবার কেউ দেখা যাচ্ছে ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জলে, নদীর জলে বা পুকুরের জলে থাকে। তাহলে বিভিন্ন জায়গায় মানে স্থলে, জলে, সমুদ্রে, পুকুরে, নদীতে সমস্ত জায়গায় কিন্তু মোলাস্কাদের দেখতে পাওয়া যায়। এবং অবভিয়াসলি সেই কারণেই তোমরা বুঝতে পারছো যে ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ফাইলাম। নাও এদের জেনারেল ফিচার্সগুলো আমরা দেখে নিই এক এক করে। দেখো, এরা ট্রিপ্লোব্লাস্টিক, এ ব্যাপারে কোনো ডাউট নেই। এদের তিনটে জার্ম লেয়ার থাকে, এক্টোডার্ম, মিজোডার্ম এবং এন্ডোডার্ম। এদের ক্ষেত্রে বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এখানেও কোনো ডাউট নেই। এবং এরা হচ্ছে ইউসিলোমেটস, তার মানে কি এদের ক্ষেত্রে ট্রু সিলোম তৈরি হয়েছে। তাহলে এখন আমরা যাদেরকেই দেখবো তারাই মোটামুটি এরকম সবাই ট্রিপ্লোব্লাস্টিক এবং ট্রু সিলোমেটস, এবং সবার ক্ষেত্রেই অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়। সো এগুলো হেভি জেনারেল ফিচার্স, এগুলো সম্পর্কে কিন্তু তোমাদের মানে একদমই ক্লিয়ার কাট আইডিয়া থাকা চাই যে কোন পর্যন্ত ডিপ্লোপ্লাস্টিক, কোন পর্যন্ত ট্রিপ্লোপ্লাস্টিক, কোন পর্যন্ত বাইল্যাটারাল ছিল, মানে কোন পর্যন্ত রেডিকাল ছিল, তারপরে কারা কারা বাইল্যাটারাল, কারা ট্রু সিলোমেট, কারা ফলস সিলোমেট, কারা অ্যাসিলোমেটস, ঠিক আছে, কাদের ক্ষেত্রে টিস্যু লেভেল, কাদের ক্ষেত্রে সেলুলার লেভেল, কাদের ক্ষেত্রে অর্গান লেভেল এবং কাদের ক্ষেত্রে অর্গান সিস্টেম লেভেল। এই ব্যাপারগুলো সম্পর্কে কিন্তু একদম ক্লিয়ার কাট আইডিয়া থাকা চাই। এবং তোমরা সবসময় মনে রাখবে যে যখন অ্যানিম্যাল কিংডম পড়বে তখন যেন তোমরা ডেভেলপমেন্টের যে ফ্লোটা সেইটা ধরে পড়ো, যে কীভাবে লোয়ার অর্গানিজম থেকে, লোয়ার অ্যানিম্যাল থেকে আস্তে আস্তে করে হায়ার অ্যানিমালসটা ডেভেলপ হয়েছে, কী জিনিস নতুন করে অ্যাড হয়ে একটা লোয়ার অর্গানিজম একটা হায়ার অর্গানিজমে ইভলভ করেছে। এই ব্যাপারটা একটা চেইনের মতো সুতো দিয়ে বাঁধা। তো তোমরা যদি এই যে একটা ফ্লো, এইটাকে যদি তোমরা ধরতে পারো, তাহলে অ্যানিম্যাল কিংডম কিন্তু ভেরি ইন্টারেস্টিং এবং ইজি। তাহলে এদের ক্ষেত্রে এই ধরনের জেনারেল ফিচার্সগুলো দেখতে পাওয়া যায়। এরপরের যে ইনফরমেশনটা হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা সবসময় মনে রাখবে, এটা মার্ক করে নেবে যে মোলাস্কাদের বডি কিন্তু আনসেগমেন্টেড।
আমরা দেখেছি যে অ্যানিলিডসদের বডি কেমন ছিল, সেগমেন্টেড, মেটামেরিক্যালি সেগমেন্টেড। তাদের বডি ছিল কমপ্লিটলি সেগমেন্টেড, এক্সটার্নালিও সেগমেন্টেড, ইন্টারনালিও সেগমেন্টেড, রিপিটেটিং ইউনিট তাদের বডিতে দেখেছিলাম, এবং সেটাকে আমরা কি বলেছিলাম, সিরিয়াল হোমোলজি। মনে পড়ছে? তাহলে অ্যানিলিডসদের ক্ষেত্রে সিরিয়াল হোমোলজি দেখতে পাওয়া যায় উইথ মেটামেরিক সেগমেন্টেশন। আর্থ্রোপোডসদের ক্ষেত্রেও কিন্তু বডি ইজ সেগমেন্টেড বাট এক্সটার্নালি সেগমেন্টেড, ইন্টারনালি ইট ইজ নট সেগমেন্টেড। আমরা দেখেছিলাম আর্থ্রোপোডসদের ক্ষেত্রে এই যে এদের ক্যারেক্টারিস্টিক্স, এটাকে বলা হয়েছিল ট্যাগমাটাইজেশন, বা এবং এদের যে বডি সেটা মেনলি তিনটে সেগমেন্টে ভাগ করা ছিল। একটা ছিল হেড, দেন ছিল থোরাক্স, অ্যান্ড দেন ছিল অ্যাবডোমেন। তাহলে তাদের বডিও কিন্তু সেগমেন্টেড ছিল। তাহলে আমরা দেখেছি অ্যানালিডসদের বডিও সেগমেন্টেড, আর্থ্রোপোডসদের বডিও সেগমেন্টেড। এবারে আমি এমন কিছু কোশ্চেন্স দেখেছি, বিভিন্ন পুরনো সালের কোশ্চেন্স, মানে পুরনো নিটের কোশ্চেন্স, সেখানে দেখা গেছে যে তারা বলেছে যে আর্থ্রোপোডসও মেটামেরিক্যালি সেগমেন্টেড। তাই যদি বাই চান্স কোশ্চেনে থাকে যে আর্থ্রোপোডস আর মেটামেরিক্যালি সেগমেন্টেড, এবং যদি তোমরা দেখো যে কম্পারেটিভলি আর একটা অপশান আছে যেটা মোর মানে দেখা যাচ্ছে যে কম্পারেটিভলি আরেকটা অপশন আছে যেটা হচ্ছে কি না তোমার মোর কারেক্ট হচ্ছে, মানে সেক্ষেত্রে তোমরা কিন্তু মেটামেরিক্যালি সেগমেন্টেড আর্থ্রোপোডসটা এটাকে ট্রু হিসাবে ধরে নেবে। তোমরা দেখবে যে আমি ডেইলি প্র্যাকটিস পেপারে এরকম একটা কোশ্চেন দিয়েছি অলরেডি, তো সেইখানে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কোশ্চেনটা কীভাবে আমাদের অ্যাপ্রোচ করতে হবে। কিন্তু আমরা রিয়েলি ব্যাপারটা বুঝে গেছি যে অ্যানিলিডসটা হচ্ছে মেটামেরিক্যালি সেগমেন্টেড, আর্থ্রোপোডসটা মেটামেরিক্যালি সেগমেন্টেড নয়, কিন্তু তাদের বডি সেগমেন্টেড রয়েছে বাইরের সাইড থেকে। এবং যেটা আমরা এখন পড়ছি দ্যাট ইজ মোলাস্কার বডি কিন্তু আনসেগমেন্টেড। মোলাস্কার বডি কিন্তু সেগমেন্টেড নয়, বাইরে থেকেও নয়, ভিতর থেকেও নয়, মোলাস্কার বডি কমপ্লিটলি আনসেগমেন্টেড। তাহলে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশান যে মোলাস্কার বডি কেমন, মোলাস্কার বডি হচ্ছে আনসেগমেন্টেড বডি, ঠিক আছে। এবং এরা বিভিন্ন ধরনের শেপের হতে পারে, এদের ভেরিয়াস শেপস আমরা দেখতে পাই মোলাস্কাদের, ঠিক আছে। নাও দেখো এবার একটা এক্সেপশন এখানে আমি দেখাচ্ছি যে এমন একটা মোলাস্কা আছে যার বডি সেগমেন্টেড। এটা হচ্ছে একটা এক্সেপশনটা নোট করে নেবে। সমস্ত মোলাস্কাদের বডি আনসেগমেন্টেড, একটা মোলাস্কে একটা এক্সেপশন আমরা দেখতে পাচ্ছি যেখানে এদের বডি হচ্ছে কি সেগমেন্টেড। এক্সেপশনটা হচ্ছে নিওপ্লিনা নামে মোলাস্কারা হচ্ছে সেগমেন্টেড মোলাস্কা, ঠিক আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেগমেন্টেড মোলাস্কা হচ্ছে নিওপ্লিনা, এবং তাছাড়া সমস্ত মোলাস্কা হচ্ছে আনসেগমেন্টেড। তাহলে আমরা দেখলাম অ্যানিলিডস আর সেগমেন্টেড, মেটামেরিক্যালি সেগমেন্টেড, আর্থ্রোপোডস আর অলসো সেগমেন্টেড, সেটাকে বলছি ট্যাগমাটাইজেশন। এবং আমরা দেখতে পাচ্ছি মোলাস্কাস আর আনসেগমেন্টেড, রাইট। তার মধ্যে একটা এক্সেপশন দেখলাম দ্যাট ইজ নিওপ্লিনা। নেক্সট দেখো এদের বডি দিস ইজ কভার্ড বাই ক্যালকেরিয়াস শেল, যেটাকে আমরা দেখছিলাম জেনারেলি শামুকের উপরে যে খোলসটা দেখতে পাওয়া যায়, যেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই, যেটাকেই আমরা শামুক বলে চিনি, সেই খোলসটাই হচ্ছে কিন্তু এই ক্যালকেরিয়াস শেল। তাহলে এদের বডি ইজ কভার্ড বাই ক্যালকেরিয়াস শেল। ক্যালকেরিয়াস কেন? কারণ এই শেলটা ইট ইজ মেড আপ অফ ক্যালসিয়াম ক্রিস্টালস, ঠিক আছে, অ্যান্ড কাইটেন্স। সো এদের বডি ক্যালকেরিয়াস সেলস দ্বারা তৈরি, মানে সেলস দ্বারা কভার্ড। এবং এই ক্যালকেরিয়াস সেলসের ফাংশনটাকে, মেইন কাজটাকে, এটা মোলাস্কার যে সফট বডি সেটাকে প্রোটেক্ট করে। নেক্সট দেখো এদের যে আনসেগমেন্টেড বডি, এদের বডিতে কোনো সেগমেন্টেশন নেই, কিন্তু এদের বডিতে গ্রসলি 3টে পার্ট দেখতে পাওয়া যায় বা 3টে রিজিয়ন দেখতে পাওয়া যায়। তাহলে আনসেগমেন্টেড বডিতে গ্রসলি আমরা কি দেখতে পাই? 3টে রিজিয়ন দেখতে পাই। তাহলে এদের বডি আনসেগমেন্টেড, বাট আনসেগমেন্টেড বডিতে আমরা 3টে রিজিয়ন দেখতে পাচ্ছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট, ওকে। এদের বডিতে 3টে রিজিয়ন দেখতে পাওয়া যায়। ভালো করে দেখো যে 3টে রিজিয়ন কী কী। আমরা এখানে একটা ছোটো মতো মোলাস্কার ছবি দেখতে পাচ্ছি, যার উপরে এই পোর্শনটা হচ্ছে তার শেল, যেটাকে আমি এখন সবুজ দিয়ে মার্ক করছি। এই যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এই পোর্শনটা হচ্ছে মোলাস্কাটার কি শেল, মানে খোলসটা, এবং তার তলায় মোলাস্কাটা এইভাবে থাকে, ঠিক আছে। এবারে দেখো মোলাস্কার এই যে ডিরেকশনটা, এই দিকটা হচ্ছে কি, এই দিকটা হচ্ছে তার নিচের দিক, পায়ের দিক, আর এই দিকটা হচ্ছে পিঠের দিক, ঠিক আছে। দেখো এবারে মোলাস্কার 3টে পার্ট থাকে, বডির 3টে রিজিয়ন থাকে। দে আর নট সেগমেন্টেড বাট দে হ্যাভ 3 রিজিয়ন্স। 3টে রিজিয়ন্স কি? 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি, 1 নম্বরটা হচ্ছে এটা হচ্ছে কি হেড, ঠিক আছে। এখানে হর্ন টাইপের কিছু অ্যান্টেনা থাকে এরকম, এটা হচ্ছে হেড, রাইট। এরপরে 2 নম্বর রিজিয়ন আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলে ডরসাল ভিসেরাল হাম্প, ঠিক আছে। তাহলে 2 নম্বর দেখতে পাচ্ছি, 1 নম্বর দেখলাম আমরা হেড, এবং 2 নম্বর আমরা কি দেখতে পাচ্ছি? ডরসাল ভিসেরাল হাম্প। এবং 3 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভেন্ট্রাল ফুট। তাহলে 1 নম্বর হচ্ছে হেড, অ্যান্টেরিয়র দিকে থাকছে, উপরের দিকে, পিঠের দিকে, এই সাইডটিকে, এই ডিরেকশনটিকে কী বলে? ডরসাল সাইড, এবং ডরসাল সাইডে থাকছে ভিসেরাল হাম্প, এবং এই দিকটাকে বলে ভেন্ট্রাল সাইড, এবং ভেন্ট্রাল সাইডে থাকছে কি? ফুট, রাইট। এবারে দেখো
তোমরা দেখতে পাচ্ছ যে অ্যান্টেরিয়র সাইডে যে হেডটা থাকছে সেই হেডেই কিন্তু মানে অ্যান্টেরিয়র হেড, অ্যান্টেরিয়র দিকে যে মাথাটা রয়েছে, মাথার রিজিয়নটা রয়েছে, সেখানেই কিন্তু সমস্ত সেন্সারি অর্গ্যানসগুলো এর থাকে। তাহলে অ্যান্টেরিয়র হেড হ্যাভ অল দ্য সেন্স অর্গ্যানস, রাইট? অ্যান্টেরিয়র হেড উইথ সেন্স অর্গ্যানস। তাহলে অ্যান্টেরিয়র হেডে এখানে কি থাকছে? উইথ সেন্স অর্গ্যানস, সেন্স অর্গ্যানস। এখানেই সেন্স অর্গানসগুলো থাকে যার সাহায্যে এরা এনভায়রনমেন্টকে সেন্স করতে পারে এবং সেই হিসাব করে এরা মুভ করে। তাহলে এদের ক্ষেত্রে অ্যান্টেরিয়র হেড উইথ সেন্স অর্গানস আমরা দেখতে পাচ্ছি। এবারে ডরসাল ভিসেরাল হাম্প যেটাকে আমরা বলছি, যেটা পিঠের দিকে থাকছে, এদের যে মেজর অর্গ্যানস আমরা দেখলাম, এদের ক্ষেত্রে অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়। তাহলে এদের যে মেজর অর্গ্যানস, এদের যে ডাইজেস্টিভ ট্রাক্ট, এদের যে কিডনিস, ঠিক আছে, এদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল গ্ল্যান্ডস রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু সবই, এই যে মেজর অর্গ্যানসগুলো, এগুলো সবই এই ডরসাল সাইডে রয়েছে। মানে এই 2 নম্বর যে পজিশনটা আমি দেখতে পেলাম, এই পজিশনটাই কিন্তু, এই ডরসাল পজিশনটাই কিন্তু এদের এই সমস্ত বডির যে মেজর অর্গ্যানসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। তাহলে ডরসাল ভিসেরাল হাম্পের মধ্যে কি থাকছে? ভিসেরাল অর্গ্যানস রয়েছে। ডরসাল ভিসেরাল হাম্পের মধ্যে ভিসেরাল অর্গ্যানস রয়েছে। এই ভিসেরাল অর্গ্যানসের মধ্যে হার্ট আসছে, এই ভিসেরাল অর্গ্যানসের মধ্যে তোমার কিডনি আসছে, তাছাড়া ডাইজেস্টিভ ট্রাক্ট আসছে, তাছাড়া তোমার এখানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল গ্ল্যান্ডস আসছে। তো সমস্ত কিছু কিন্তু এই ডরসাল সাইডটায় একটা ভিসেরাল হাম্প, মানে কি একটা ভিসেরার একটা থলে মতো। তো ডরসাল সাইডে কিন্তু এইখানেই সমস্ত ভিসেরাগুলো থাকছে। আর 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ভেন্ট্রাল ফুট, যেটা একদমই নিচের দিকে থাকছে, যার সাহায্যে এরা মুভ করতে পারে। এরকমই একটা পায়ের মতো স্ট্রাকচার টোটালি নিচে রয়েছে এবং এর সাহায্যে কী করতে পারে? এরা মুভ করতে পারে। এইটা কিন্তু মাসেলস দ্বারা তৈরি। তার মানে কি এদের ফুটটা কেমন? এদের ফুটটা হচ্ছে মাসকিউলার ফুট। এই ভেন্ট্রাল ফুটটা কেমন? ইট ইজ মাসকিউলার ফুট। মাসকিউলার ফুট মানে মাসেল দিয়ে তৈরি এবং এই ভেন্ট্রাল ফুটের সাহায্যে এরা কী করে? এরা মুভ করে, মানে লোকোমোশনে এই ভেন্ট্রাল ফুট হেল্প করছে। তাহলে এদের বডি আনসেগমেন্টেড, কিন্তু বডিতে আমরা 3টে রিজিয়ন্স দেখতে পেলাম। নাম্বার 1 ইজ দ্য অ্যান্টেরিয়র হেড, নাম্বার 2 ইজ দ্য ডরসাল ভিসেরাল হাম্প এবং নাম্বার 3 কি? ভেন্ট্রাল ফুট। বুঝে গেল? তাহলে দিস আর অল দ্য বডি রিজিয়ন্স দ্যাট উই ক্যান সি ইন এ মোলাস্কা, টিপিক্যাল মোলাস্কা। ওকে, নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ এদের এপিডার্মিসটা কেমন থাকে। ঠিক আছে, এপিডার্মিস মানে কি? এপিডার্মিস মানে হচ্ছে বাহ্যিক আবরণী, বডির যে বাইরের আবরণ। যেমন আমাদের ক্ষেত্রে এপিডার্মিসটা কি? আমাদের ক্ষেত্রে এপিডার্মিসটা হচ্ছে স্কিন। এদের ক্ষেত্রেও কিন্তু এপিডার্মিস থাকে, বাট ইট ইজ সিঙ্গেল লেয়ার, একটাই লেয়ার এপিডার্মিস থাকে এবং এপিডার্মিসের নিচে হাইপোডার্মিস থাকে এবং হাইপোডার্মিসের নিচে এদের ক্ষেত্রে যে মাসেলস থাকে সেই মাসেলসটা কেমন? আনস্ট্রেটেড মাসেলস। ঠিক আছে, আনস্ট্রেটেড মাসেলস। ভালো করে মনে করে দেখো অ্যানালিটসদের ক্ষেত্রে কেমন টাইপের মাসেলস ছিল এবং আর্থ্রোপোডসদের ক্ষেত্রে কেমন টাইপের মাসেলস ছিল। তোমরা সবাই কমেন্টে কিন্তু এটা আনসার করবে যে অ্যানালিটসদের ক্ষেত্রে মাসেলসের টাইপ কেমন ছিল, অ্যানালিটসদের ক্ষেত্রে মাসেলসের টাইপ কেমন ছিল, অ্যানালিটসদের ক্ষেত্রে মাসেলসের টাইপ কেমন ছিল, আর আর্থ্রোপোডসদের ক্ষেত্রে মাসেলস কেমন ছিল। আমরা এখানে দেখলাম যেটা তোমার মোলাস্কাদের ক্ষেত্রে কেমন মাসেলস দেখতে পাওয়া যাচ্ছে, মোলাস্কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আনস্ট্রেটেড মাসেলস। ওকে, এরপরে দেখো যে এবারে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক আমরা দেখব, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দেখব আমরা তোমার একটা মোলাস্কার বডিতে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট মোলাস্কার মধ্যে, দ্যাট ইজ মেন্টাল অর প্যালিয়াম। দেখো মেন্টাল বা প্যালিয়ামটা কি? এদের যে একটা রয়েছে না যে ভিসেরাল হাম্প, একদম ভিসেরাল পোর্শনটা এই যে আমরা দেখতে পাচ্ছি, টোটাল ভিসেরাল পোর্শনটা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে ভিসেরাল হাম্প। আর এক সেকেন্ড, এটা মনে হয় একটু মুছে গেছে, তো যাই হোক আমরা এখানে করে নিচ্ছি। তো এইটা হচ্ছে এদের বডি ওয়াল। ঠিক আছে, রেডটা কিন্তু বডি ওয়াল নয়, এই যে গ্রিনটা আমি তৈরি করছি এটা হচ্ছে এদের বডি ওয়াল এবং এই এরিয়ায় যেখানে আমি ডট ডট দিচ্ছি এখানে এদের সমস্ত ভিসেরাগুলো রয়েছে। এই ডটেড এরিয়াতে এটাকে কি বলছি আমরা? ভিসেরাল হাম্প। এবং নিচের এই যে এরিয়াটা দেখা যাচ্ছে এই এরিয়াটা, এটা হচ্ছে এদের মাসকিউলার ফুট। ঠিক আছে, এবারে দেখো ভিসেরাল হাম্পের উপরে কী রয়েছে? বডি ওয়াল রয়েছে এবং বডি ওয়ালের উপরে কি রয়েছে না এদের এপিডার্মিস রয়েছে। এইবারে এদের এই যে ভিসেরাল হাম্পের উপরে আর একটা স্পঞ্জি লেয়ার অফ স্কিন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর একটা স্পঞ্জি লেয়ার অফ স্কিন দেখতে পাওয়া যায় এদের ভিসেরাল হাম্পের উপরে, আর একটা স্পঞ্জি লেয়ার অফ স্কিন দেখতে পাওয়া যায়, বা এটা বলা ভালো যে একটা ফোল্ড অফ স্কিন দেখতে পাওয়া যায়। এইটাকে বলছে যে ফোল্ড অফ স্কিনটা যেটা একটা এক্সট্রা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি রেড কালারের, এই রেড কালারের ফোল্ড অফ স্কিনটাকে বলছে মেন্টাল। ঠিক আছে, এই রেড কালারের এটাকে বলছে মেন্টাল। এবং মেন্টাল আর বডি ওয়াল, এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে বডি ওয়াল,
বডি ওয়াল ভালো করে দেখো, আমি জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার মেন্টাল, এই যে আমি যেটা এখন মার্ক করছি, এই যে এটা হচ্ছে মেন্টাল। তারা অন্য কালার দিয়ে মার্ক করার চেষ্টা করি। এই যে এটা হচ্ছে মেন্টাল এবং এটা হচ্ছে কি বডি ওয়াল, ঠিক আছে। এবং তার মাঝখানে দেখো একটা স্পেস দেখতে পাচ্ছি, এই স্পেসটা যেখানে আমি এখন ডট দিচ্ছি। তাহলে মেন্টাল কি, মেন্টাল হচ্ছে একটা স্পঞ্জি, একটা সফট লেয়ার অফ স্কিন যেটা ভিসেরাল হাম্পের উপরে থাকছে, তাকে বলছে মেন্টাল, ঠিক আছে। এবং ইট ইজ প্রেজেন্ট বিটুইন দ্য বডি ওয়াল অ্যান্ড দ্য শেল। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শেলটা, এটা হচ্ছে শেলটা। তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বডি ওয়ালের উপরে একটা সফট স্পঞ্জি লেয়ার অফ স্কিন রয়েছে, তাকে কি বলছে মেন্টাল, ঠিক আছে। এইবারে দেখো এই যে মেন্টাল এবং বডি ওয়াল, তার মাঝখানে একটা ক্যাভিটি থাকছে। তার মাঝখানে আমরা যেটা ডটেড, ইয়েলো ডটেড বা অরেঞ্জ ডটেড যে পোর্শনটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা স্মল ক্যাভিটি। ছবিতে এটা অনেক বড় দেখাচ্ছে যাতে করে তোমরা বুঝতে পারো সহজেই, কিন্তু এই ক্যাভিটিটা এতটাও বড় নয়। একটা ছোট স্পেস দেখতে পাওয়া যায়, ন্যারো স্পেস দেখতে পাওয়া যায় বিটুইন দ্য মেন্টাল অ্যান্ড দ্য বডি ওয়াল। তাহলে তোমরা সবাই বুঝতে পারলে আশা করি যে মেন্টালটা কি। মেন্টালটা হচ্ছে একটা ফ্লেশ অফ সফট স্কিন লাইক স্ট্রাকচার যেটা ভিসেরাল হাম্পের উপরেই থাকছে, এবং মেন্টাল আর বডি ওয়ালের মাঝখানে একটা থিন স্পেস থাকছে, তাকে কি বলছে, তাকে বলছে মেন্টাল ক্যাভিটি। তাহলে এই যে স্পেসটা আমরা দেখতে পাচ্ছি যেটা মেন্টাল এবং বডি ওয়ালের মাঝখানে রয়েছে, এই স্পেসটাকে কি বলছে মেন্টাল ক্যাভিটি, মেন্টাল ক্যাভিটি। তাহলে মেন্টাল ক্যাভিটিটা কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা স্পেস। এই মেন্টাল ক্যাভিটিটা কেন এতটা ইম্পর্টেন্ট, কারণ এদের যে এক্সক্রিটরি অর্গ্যান, এদের যে অ্যানাস, ঠিক আছে, এদের যে এক্সক্রিটরি মানে কিডনির ওপেনিং এবং অ্যানাসের ওপেনিংটা কিন্তু এই মেন্টাল ক্যাভিটির মধ্যেই হয়, এবং তারপরে মেন্টাল ক্যাভিটি থেকেই কিন্তু এটা বাইরে বেরিয়ে যায়। মেন্টাল ক্যাভিটি থেকেই এদের যে ওয়েস্ট মেটেরিয়ালসগুলো সেগুলো বাইরে বেরিয়ে যায়, মানে এখান থেকে এইভাবে বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে এদের মেন্টাল ক্যাভিটির মধ্যে কিন্তু সমস্ত যে অ্যানাস বা এক্সক্রিটরি ওপেনিং মানে কিডনির যে ওপেনিং, সেটা কিন্তু মেন্টাল ক্যাভিটির মধ্যেই হয়। তাছাড়া মেন্টাল ক্যাভিটির মধ্যে পালকের মতো দেখতে কিছু অর্গ্যানস থাকে, পালকের মতো ফেদার্স লাইক। মেন্টাল ক্যাভিটির মধ্যে পালকের মতো গিলস দেখতে পাওয়া যায়, গিলস মানে যেটাকে আমরা জানি ফুলকা হিসাবে। যেমন এই পরের ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এই ইয়েলো কালার দ্বারা আমরা এখানে দেখাচ্ছি যে দিস ইজ দ্য গিলস। মেন্টাল ক্যাভিটির মধ্যে কী থাকছে, এরকম ফুলকার মতো পালকের মতো গিলস থাকছে, এবং মেন্টাল ক্যাভিটির মধ্যে থাকা এই গিলসগুলোই কিন্তু এদের রেসপিরেশন এবং এক্সক্রিশনে হেল্প করে, ঠিক আছে। মেন্টাল ক্যাভিটির মধ্যে থাকা এই গিলসগুলো কিন্তু এদের রেসপিরেশন এবং এক্সক্রিশনে হেল্প করে। তাহলে দিস গিলস আর প্রেজেন্ট ইনসাইড দ্য মেন্টাল ক্যাভিটি। তো আই হোপ তোমরা মেন্টাল এবং মেন্টাল ক্যাভিটিটা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। যদি এই পয়েন্টে তোমরা মেন্টাল বা মেন্টাল ক্যাভিটি রিলেটেড কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে বলবে। নাও দেখো এবারে এখানে নেক্সট পয়েন্ট আমরা কি দেখব, যে মেন্টালের মধ্যে কিন্তু একটা গ্ল্যান্ড থাকে। মানে মেন্টাল যে মেমব্রেনটা আমরা দেখলাম, সেই মেমব্রেনের মধ্যেই এক ধরনের গ্ল্যান্ড থাকে যাকে বলা হয় সেল গ্ল্যান্ডস, ঠিক আছে। মেন্টালের মধ্যেই কিন্তু এক ধরনের গ্ল্যান্ড থাকে যাকে বলে সেল গ্ল্যান্ডস। আচ্ছা, এখানে কি লেখা রয়েছে দেখো, যে স্পেস বিটুইন দ্য মেন্টাল অ্যান্ড বডি ওয়াল ইজ দ্য মেন্টাল ক্যাভিটি, রাইট। বডি ওয়াল এবং মেন্টালের মাঝখানে যে স্পেস থাকে তাকে বলছে মেন্টাল ক্যাভিটি, এবং এর মধ্যেই কিন্তু ফেদার লাইক মানে পালকের মতো দেখতে গিলস থাকছে, এবং এই গিলসটা কিসে হেল্প করছে, রেসপিরেশনে হেল্প করছে এবং এক্সক্রিশনে হেল্প করছে, রাইট। এইবারে দেখো মেন্টালের মধ্যেই মানে মেন্টালের যে মেমব্রেন, এই মেমব্রেনটার মধ্যেই এক ধরনের গ্ল্যান্ডস থাকছে যাকে বলছে কি সেল গ্ল্যান্ডস। মেন্টালের মধ্যে এই গ্ল্যান্ডসটা থাকছে, এবং এই সেল গ্ল্যান্ডসই কিন্তু কিছু স্পিকিউলস ক্ষরণ করে, কিছু স্পিকিউলসকে সিক্রিট করে যারা ক্যালকেরিয়াস হয়, ঠিক আছে, যারা ক্যালসিয়াম দ্বারা তৈরি। তাহলে এই মেন্টাল গ্ল্যান্ডসগুলোই কিন্তু ক্যালকেরিয়াস স্পিকিউলস ক্ষরণ করছে, সেল গ্ল্যান্ডসগুলো। তাহলে মেন্টালের মধ্যে থাকছে সেল গ্ল্যান্ডস, এবং সেল গ্ল্যান্ডসগুলো এই ক্যালকেরিয়াস স্পিকিউল ক্ষরণ করছে, এবং এই ক্যালকেরিয়াস স্পিকিউলসগুলোই কিন্তু আলটিমেটলি এদের বাইরে যে শেলটা আমরা দেখতে পাচ্ছি হার্ট শেল, সেটাকে তৈরি করছে। তাহলে যদি ইনডাইরেক্টলি এরকম কোশ্চেন করে যে সেলকে কে সিক্রেট করছে, এই যে এদের মোলাস্কাদের বাইরে যে সেল দেখা যাচ্ছে সেই সেলকে কে সিক্রেট করছে, তাহলে অফকোর্স ইট উইল বি সেল গ্ল্যান্ডস। যদি সেল গ্ল্যান্ডস না থাকে তাহলে কী হবে, মেন্টাল নামে যে মেমব্রেনটা রয়েছে। তাহলে এখানে দেখো আরেকবার আমি রিকল করে দিচ্ছি মেন্টাল ক্যাভিটি এবং সেল গ্ল্যান্ড রিলেটেড ব্যাপারগুলো। তাহলে ফার্স্টে লেট আস টক অ্যাবাউট দ্য মেন্টাল। দেখো মেন্টাল হচ্ছে একটা ফোল্ড অফ স্কিন, একটা সফট স্পঞ্জি লেয়ার অফ স্কিন দ্যাট ইজ প্রেজেন্ট ওভার দ্য ভিসেরাল হাম্প অফ দ্য মোলাস্কা। এইবারে এই যে মেন্টাল যেটা ভিসেরাল হাম্পের উপরে থাকে সেটা কিন্তু একটা স্পেসকে কভার করে থাকে, অর্থাৎ মেন্টাল এবং দ্য বডি ওয়াল অফ দ্য মোলাস্কা তার মাঝখানে একটা স্পেস থাকে, একটা ন্যারো স্পেস থাকে। বডি ওয়াল অফ দ্য মোলাস্কা এবং মেন্টালের মাঝখানে একটা ন্যারো স্পেস থাকে যাকে বলে মেন্টাল ক্যাভিটি,
রাইট। এবং এই দেখো মেন্টাল ক্যাভিটির মধ্যে কিছু পালকের মতো ফেদার লাইক গিলস বা ফুলকা দেখতে পাওয়া যায়, যারা এক্সক্রিশন এবং রেসপিরেশনে হেল্প করে, মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে। ওকে, এরপরে দেখো নেক্সট পয়েন্ট আমি যেটা বললাম, এই যে মেন্টেল নামে যে মেমব্রেনটা আমরা দেখতে পাচ্ছি, যেটা মোলাস্কার ভিসেরাল হাম্পের উপরে থাকে, সেই মেন্টেলের মধ্যে এক ধরনের গ্ল্যান্ডস থাকে, এক ধরনের গ্রন্থি থাকে, যাদেরকে বলে শেল গ্ল্যান্ডস। এবং এই শেল গ্ল্যান্ডসগুলো ক্যালকেরিয়ান স্পিকিউলকে ফর্ম করে, যেটা আলটিমেটলি শেলটাকে ফর্ম করে, যেটা মোলাস্কার বাইরে একটা হার্ড শেল আমরা দেখতে পাই, সেটাকে ফর্ম করে। তাহলে যদি কোশ্চেন এমন আসে যে শেলকে কে তৈরি করে, তাহলে এক কথায় উত্তর হবে মেন্টেল। যদি ডিটেলসে তোমরা বলতে চাও তাহলে হবে কি, মেন্টেলের মধ্যে থাকা শেল গ্ল্যান্ডস যারা ক্যালকেরিয়াস স্পিকিউল ক্ষরণ করে এবং যেটা আলটিমেটলি শেলকে ফর্ম করে। তো আই হোপ তোমরা মেন্টাল ব্যাপারটা বুঝতে পেরেছো। এবারে দেখো পরে দুটো আমি রেড মার্ক দিয়ে লিখে রেখেছি, যেটা হচ্ছে কি না ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, ঠিক আছে। এমন একটা মোলাস্কা যেক্ষেত্রে শেল অ্যাবসেন্ট, যার ক্ষেত্রে এই শেল ক্যালকেরিয়াস শেল আউটার শেল যেটাকে আমরা বলছি, সেই শেলটা থাকে না। এটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল। এই মোলাস্কাটার নাম হচ্ছে অক্টোপাস। মোলাস্কাটার নাম কি? অক্টোপাস। দিস ইজ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শেল অ্যাবসেন্ট, অক্টোপাসের ক্ষেত্রে শেল থাকে না। অক্টোপাসের আরেকটা নাম হচ্ছে ডেভিল ফিশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র যে অক্টোপাস নামটা মনে রাখলে হবে তা নয়, ডেভিল ফিশ নামটাও মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে অক্টোপাসের আরেকটা নাম হচ্ছে ডেভিল ফিশ, অর্থাৎ ডেভিল ফিশ এবং অক্টোপাসের মধ্যে শেল থাকে না। এবং তোমরা দেখেছো অফকোর্স যে অক্টোপাসটি এরকম হয়, তার একটা এরকম চোখ থাকে হয়তো, এবং তারপরে এরকম বড় বড় সুর থাকে। তাহলে এখানে সেলটা তো থাকছে না, ইট ইজ অবভিয়াস। তাহলে অক্টোপাস বা ডেভিল ফিশের সেল থাকে না। তার সাথে আমরা আর একটা এক্সাম্পল দেখব, যেখানে যে অর্গানিজমটার মধ্যে সেলটা বডির ভিতরে থাকে, বডির বাইরে থাকে না। তাহলে বডির ভিতরে থাকছে এমন অর্গানিজমটা হচ্ছে, তার নাম হচ্ছে কাটল ফিশ। কাটল ফিশ। এবারে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দুটো মাছের নাম জানলাম যারা আদৌ মাছ নয়, যারা মোলাস্কা। এক নম্বর হচ্ছে ডেভিল ফিশ, আর এক নম্বর হচ্ছে কি কাটল ফিশ। কখনো কখনো জয়েন্টে এমন কোশ্চেন আসে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ট্রু ফিশ, বা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ট্রু ফিশ। এরকম যদি কোশ্চেনগুলোকে তোমরা সলভ করতে চাও, তাহলে তোমাদের এটা জানতে হবে অবশ্যই যে কোন ফিশগুলো আসলে মোলাস্কা, কোন ফিশগুলো আসলে অন্য কোনো ফাইলাম থেকে বিলং করে, আর কোন ফিশগুলো রিয়েল ফিশ। তাহলে দেখো এখানে এই দুটো নাম কিন্তু অবভিয়াসলি মনে রাখতে হবে। একটা হচ্ছে ডেভিল ফিশ বা অক্টোপাস, যেটার ক্ষেত্রে শেল থাকে না, আর একটা হচ্ছে কাটল ফিশ, যেটার ক্ষেত্রে শেল বডির ভিতরে থাকে, মানে ইন্টারনাল শেল থাকে, রাইট। সো আই থিঙ্ক দিস ইজ অল ক্লিয়ার about the shells and all the mental things. Okay, now let us move on to the next part. দেখো নেক্সট পার্টে কি বলছে, সিলোম। সিলোম মানে কি, বডি ক্যাভিটি। তাহলে এদের বডি ক্যাভিটিটা কেমন? ট্রু সিলোম আমরা জানি এরা ইউসিলোমেটস, কিন্তু এদের যে সিলোমটা, এই সিলোমটা কিন্তু গ্রেটলি রিডিউস হয়ে গেছে। রিডিউস হয়ে গিয়ে বিভিন্ন অর্গানের মধ্যে যে কভারিং থাকছে, সেখানে যে ক্যাভিটি থাকছে, যেমন পেরিকার্ডিয়াম, ঠিক আছে, তারপরে তোমার অন্যান্য সমস্ত ক্যাভিটিগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। তাহলে এদের যে সিলোমটা সেটা কিন্তু হাইলি রিডিউসড হয়ে গেছে, অনেকটা রিডিউসড হয়ে গেছে। এবং তাছাড়া এদের সিলোমস কিন্তু একটা জাস্ট রিডিউস হয়ে একটা সিম্পল ক্যাভিটিতে তৈরি হয়েছে, যেটাকে আমরা জানি যে হিমোসিল বলে। কারণ এদের ক্ষেত্রে ওপেন টাইপের সার্কুলেশন দেখতে পাওয়া যায়, ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখতে পাওয়া যায়। তাহলে ওপেন সার্কুলেটরি সিস্টেমে আমরা জানি যে একটা বডি ক্যাভিটি থাকে, যেটাকে আমরা জানি হিমোসিল বলে, যেখানে হার্ট থেকে সমস্ত ব্লাড গিয়ে জমা হয়। তাহলে এদের ক্ষেত্রে বডি ক্যাভিটি রিডিউস হয়ে গিয়ে সিলোমে পরিণত হয়েছে, বুঝা গেল। এদের ক্ষেত্রে বডি ক্যাভিটি রিডিউস হয়ে গিয়ে সিলোমে পরিণত হয়েছে, হিমোসিলে পরিণত হয়েছে। তাহলে এদের ক্ষেত্রে বডি ক্যাভিটি রিডিউস হয়ে গিয়ে হিমোসিলে পরিণত হয়েছে, এবং এই হিমোসিল ইজ এ পার্ট অফ দ্য সার্কুলেটরি সিস্টেম। ওকে, এবং হিমোসিলের মধ্যে কী হয়, হার্ট থেকে সমস্ত ব্লাড এসে জমা হয়। এবং এদের ক্ষেত্রে দেখো, এদের ক্ষেত্রে ব্লাডও কিন্তু আমাদের মতো ব্লাড নয়, এদের ক্ষেত্রে ব্লাড কিন্তু নীল রঙের হয়। এবং এদের ক্ষেত্রে ব্লাডটাকে আমরা কি বলি, হিমোলিম্ফ বলে জানি। এই হিমোলিম্ফের মধ্যে যে পিগমেন্ট থাকে তাকে কি বলে তোমরা সবাই জানো, হিমোসায়ানিন। হিমোসায়ানিন কন্টেইনিং পিগমেন্ট এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এবং এই হিমোসায়ানিন পিগমেন্টটা কিন্তু প্লাজমার মধ্যে ডিসলভ অবস্থায় থাকে। তাহলে এইটা হচ্ছে এদের সিলোম রিলেটেড, রাইট। এটা হচ্ছে এদের সিলোম রিলেটেড। এরপরে দেখো নেক্সট পার্টে আমরা মুভ অন করি, দ্যাট ইজ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে এদের ডাইজেস্টিভ সিস্টেমটা কেমন? ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। দ্যাট মিনস এদের ক্ষেত্রে বোথ মাউথ অ্যান্ড অ্যানাস আর প্রেজেন্ট। মাউথ অ্যান্ড অ্যানাস আর প্রেজেন্ট, একটা ডাইজেস্টিভ ট্রাক্ট এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। শুধুমাত্র তাই নয়, এদের ক্ষেত্রে মাউথের মধ্যেও বিভিন্ন ধরনের মডিফিকেশানস আমরা দেখতে পাই, ঠিক আছে। যেমন দেখা যাচ্ছে যে এদের যে বাক্যাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি, মানে যেটা মানে মুখগহ্বর বলে আমরা জানি, এদের এই ওরাল ক্যাভিটির মধ্যে একটা জিভের মতো স্ট্রাকচার ইভলভ করেছে, টাং লাইক স্ট্রাকচার এদের ক্ষেত্রে ইভলভ করেছে, এবং সেই টাং লাইক স্ট্রাকচারটাকে বলে র্যাডুলা।
RADULA, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, VVI, ঠিক আছে। রেডুলা, রেডুলা ইজ এ টাং লাইক স্ট্রাকচার প্রেজেন্ট ইন দ্য বাক্টেল ক্যাভিটি অফ দ্য মোলাস্কা, ঠিক আছে। এবং এই ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে রেডুলার মধ্যে কাইটেনিয়াস মানে কাইটিন দ্বারা তৈরি ছোট 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 টিথ লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। তাহলে রেডুলার মধ্যে কাইটিন দ্বারা তৈরি ছোট ছোট টিথ লাইক স্ট্রাকচারও কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই টোটাল যে অর্গানটা মানে টোটাল যে টাং লাইক স্ট্রাকচার এবং তার উপরে টিথ লাইক স্ট্রাকচার, এটাকেই রেডুলা বলছে। এবং দিস ইজ দ্য রেসপিং অর্গান, ঠিক আছে। এটা প্রেকে মানে যে খাবারটা সেই প্রেটাকে ধরতে ক্যাচ করতে সাহায্য করে, তারপরে সেটাকে কাটতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে রেডুলা ইউজড ইন স্ক্র্যাপিং অর কাটিং দ্য ফুড বিফোর দ্য ফুড এন্টার্স ইনটু দ্য ইসোফেগাস। তাহলে খাবারকে গেলার আগে এরা কি করে, খাবারটাকে কেটে নেয়, ছোটো ছোটো টুকরোতে কেটে নেয়, যেমন আমরা চেবাই সেরকমই এরাও কিন্তু খানিকটা চেবায়। এবং চেবানোর জন্য হেল্প কে করছে, রেডুলা। তাহলে রেডুলা হচ্ছে এদের ক্যারেক্টারিস্টিক অর্গান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেডুলা ভুলে গেলে হবে না কিন্তু, মোলাস্কা মানে এই রেডুলা, মেন্টাল ক্যাভিটি এগুলো। তাহলে রেডুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে দ্যাট ইজ টাং লাইক স্ট্রাকচার হ্যাভিং ভেরি মিনিট মানে খুবই ছোটো ছোটো টিথ অন ইট। এই টিথগুলো কী দ্বারা তৈরি, কাইটিন দ্বারা তৈরি, রাইট। এরপরে দেখো নেক্সট পয়েন্ট যে অ্যানাস, এদের ক্ষেত্রে যে অ্যানাস আমরা দেখতে পাই, সেই অ্যানাস কোথায় ওপেন হয়, ওপেনস ইনটু দ্য মেন্টাল ক্যাভিটি, যেটা আমি তোমাদের অলরেডি বলেছি। এদের ক্ষেত্রে অ্যানাস মেন্টাল ক্যাভিটিতে ওপেন হয়। এবং এদের ক্ষেত্রে হেপাটো প্যানক্রিয়েটিক গ্ল্যান্ডস দেখতে পাওয়া যায়, যারা প্যানক্রিয়েটিক জুস বা ডাইজেস্টিভ জুসকে সিক্রিট করে। এবং এদের ক্ষেত্রে এই যে ভিসেরাল অর্গ্যানস মানে এই যে তোমার ডাইজেস্টিভ অর্গ্যানস লাইক গাটস এবং অল দ্য লিভার্স অ্যান্ড প্যানক্রিয়াস, এগুলো কোথায় রয়েছে, দিস আর প্রেজেন্ট ইন দ্য ভিসেরাল হাম্প। So I think this is all about the digestive system. Now let us talk about the respiratory system. তাহলে দেখো রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এদের ক্ষেত্রে রেসপিরেশন হয় বাই গিলস মানে ফুলকার সাহায্যে, যেটা আমরা দেখলাম যে যেটা হচ্ছে পালকের মতো এবং যেটা মেন্টাল ক্যাভিটির মধ্যেই থাকে, যেটা আমি তোমাদের অলরেডি বললাম যে দে হ্যাভ ফেদার লাইক গিলস, পালকের মতো গিল দেখতে পাওয়া যায়, যেটা মেন্টাল ক্যাভিটির মধ্যেই থাকে। এই গিলসটাকে বলে টিনিডিয়া, ঠিক আছে। এই গিলসের নামটা কি, এদের গিলসটাকে কী বলছে, টিনিডিয়া বলে। সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট টার্ম, টিনিডিয়া, ঠিক আছে। তাহলে মোলাস্কার গিলসদের কী বলে, টিনিডিয়া বলে। তবে একটি এক্সেপশন রয়েছে, সেটা হচ্ছে পাইলা নামে একটা মোলাস্কা, যেটা লাংসের থ্রুতে রেসপায়ার করে, মানে যাদের লাংস ইভলভ করেছে। তাহলে জেনারেলি এদের সবাই গিলসের থ্রুতে রেসপায়ার করে এবং গিলস মেন্টাল ক্যাভিটির মধ্যে থাকে, রাইট। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য রেসপিরেটরি সিস্টেম। বেশি ডিটেলসে আমরা যাবো না, কারণ এনসিইআরটির মধ্যে যতটা রয়েছে আমাদের তার আশেপাশেই থাকতে হবে। বেশি ডিটেলসে গিয়ে সব কিছু জেনে কোনো লাভ নেই আপাতত এই পর্যায়ে দাঁড়িয়ে। নাও লেট আস টক অ্যাবাউট দ্য নেক্সট সিস্টেম, দ্যাট ইজ দ্য সার্কুলেটরি সিস্টেম। দেখো, সো দিস ইজ দ্য সার্কুলেটরি সিস্টেম। তাহলে এদের ক্ষেত্রে সার্কুলেশন জেনারেলি ওপেন টাইপেরই হয়। দেখো আমি লিখেছি যে এদের ক্ষেত্রে মোস্টলি ওপেন টাইপের সার্কুলেশন দেখতে পাওয়া যায়। মেজরিটি অফ দ্য মোলাস্কার ক্ষেত্রে ওপেন টাইপের সার্কুলেশন দেখতে পাওয়া যায়। এদের ক্ষেত্রে ডরসাল সাইডে থাকে হার্ট কোথায় থাকছে, ডরসাল সাইডে মানে পিঠের দিকে, ঠিক আছে। ডরসাল সাইডে মানে পিঠের দিকে বা উপরের দিকে হার্ট থাকে, যেটাকে আমরা বললাম ভিসেরাল হাম্প, তার মধ্যেই হার্ট থাকে। হার্ট থেকে বেরিয়ে আসে আর্টারিস এবং সেই আর্টারিসগুলো হিমোসিল নামে এদের যে ক্যাভিটিটা রয়েছে সেই ক্যাভিটির মধ্যে ওপেন হয় এবং সেখানে গিয়েই সমস্ত ব্লাড জমা হয় বা হিমোলিম্ফ গিয়ে জমা হয়। এদের ব্লাডের মধ্যে কোনো আরবিসি বা হিমোগ্লোবিন থাকে না, এদের ব্লাডের মধ্যে থাকে হিমোসাইনিন নামে একটা ব্লু পিগমেন্ট হুইচ কন্টেইনস কপার। তাহলে এদের ব্লাডে কপার কন্টেইনিং হিমোসাইনিন পিগমেন্ট থাকে হুইচ ইজ ডিজলভড ইন দ্য প্লাজমা এবং এদের এই যে বডি ফ্লুইডটা তাকে কি বলছে, হিমোলিম্ফ। কিন্তু কিছু মোলাস কেমন আছে যাদের ক্ষেত্রে ক্লোজড সার্কুলেশনও দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ একটা ক্লাস মোলাস্কার একটা ক্লাস যাদের নাম হচ্ছে সেফালোপোডা, যাদের ক্ষেত্রে ক্লোজড সার্কুলেশন দেখতে পাওয়া যায়। তবে মেজরিটি অফ মোলাস্কা হ্যাভ দ্য ওপেন সার্কুলেটরি সিস্টেম, রাইট। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য সার্কুলেটরি সিস্টেম। এবং এদের মধ্যে ব্লাডের মধ্যে কোনো ব্লাড সেলস মানে আরবিসির মতো ব্লাড সেলস থাকে না, রেড ব্লাড সেলস থাকে না। এদের ব্লাডে যে সেলস থাকে মানে হিমোলিম্ফের মধ্যে যে সেলস থাকে তাদেরকে বলে অ্যামিবোসাইট সেলস, রাইট। এরপরে দেখো লেট আস মুভ অন টু দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ দ্য এক্সক্রিটরি সিস্টেম। তাহলে এদের যেটা কিডনি, এদের এক্সক্রিটরি সিস্টেমে যে কিডনিটা থাকে সেই কিডনিটাকে বলে মেটানেফ্রিডিয়া বা মেটানেফ্রিক কিডনি। এদের কিডনিকে বলে মেটানেফ্রিক কিডনি, ঠিক আছে, মেটানেফ্রিক কিডনি। এই মেটানেফ্রিডিয়া জেনারেলি অতটা মানে প্লাটিহেলমিনথেসের মতো যে মেটানেফ্রিডিয়া ছিল সেরকম নয়, এটা উন্নত টাইপের, ঠিক আছে। এই ধরনের কিডনিকে বলছে মেটানেফ্রিক কিডনি, দিস ইজ প্রিমিটিভ কিডনি। এই যে এদের কিডনি বা এদের যে মেটানেফ্রিডিয়া, এটার আর একটা নাম হচ্ছে অর্গ্যান অফ বুজেনাস, এটা মনে রাখবে। এদের কিডনিকে জেনারেলি অর্গ্যান অফ বুজেনাস বলা হয়। দিস ইজ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তাহলে এদের যে কিডনি বা মেটানেফ্রিক কিডনি তাকে বলে অর্গ্যান অফ বোজানাস, এবং এই কিডনি কোথায় গিয়ে ওপেন হয়? মেন্টাল ক্যাভিটিতে গিয়েই ওপেন হয়। তাহলে আমরা দেখলাম অ্যানাস এবং কিডনি দে ওপেনস ইনটু দ্য মেন্টাল ক্যাভিটি। এদের ক্ষেত্রে এক্সক্রিটরি প্রোডাক্ট অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড দুটো হতে পারে। অ্যামোনিয়া জেনারেলি তাদের ক্ষেত্রে এক্সক্রিটরি প্রোডাক্ট যারা অ্যাকোয়াটিক, মানে যারা জলে থাকে তারা অ্যামোনিয়াকে রিলিজ করে, এবং যারা স্থলে থাকে, ডাঙায় থাকে, তারা ইউরিক অ্যাসিডকে রিলিজ করে অ্যাজ দ্য এক্সক্রিটরি ওয়েস্ট মেটেরিয়াল। কারণ তোমরা জানো অ্যামোনিয়াকে রিলিজ করতে গেলে অনেক বেশি পরিমাণে জল খরচ হয়, তাই যারা জলজ তারা অ্যামোনিয়াকে রিলিজ করে, যারা স্থলজ তারা ইউরিক অ্যাসিডকে রিলিজ করে। নাও নেক্সট মুভ অন টু দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ দ্য নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে কী দেখা যাচ্ছে? এদের ক্ষেত্রেও কিন্তু 3 পেয়ার্ড গ্যাংলিয়া দেখতে পাওয়া যায়, মানে 3 জোড়া গ্যাংলিয়া এদের ক্ষেত্রে এদের বডিতে থাকে। 3 জোড়া গ্যাংলিয়া, কজোড়া? 3 জোড়া। এদের বডিতে 3 জোড়া গ্যাংলিয়া থাকে। একটা হচ্ছে সেরিব্রাল গ্যাংলিয়া, একটা হচ্ছে পিডাল গ্যাংলিয়া, একটা হচ্ছে ভিসেরাল গ্যাংলিয়া। ঠিক আছে, সেরিব্রাল গ্যাংলিয়াটা হেড রিজিয়নে থাকে, একটা হচ্ছে সেরিব্রাল যেটা হেড রিজিয়নে থাকে, একটা হচ্ছে পিডাল, ঠিক আছে, যেটা ফুটে থাকে, মাস্কুলার ফুট যেটাকে আমরা বললাম সেই ফুটে থাকে, এবং আরেকটা হচ্ছে কি ভিসেরাল, যেটা ভিসেরাল হাম্পে থাকে। তাহলে এই 3টে গ্যাংলিয়া এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। গ্যাংলিয়া মানে অফকোর্স তোমরা জানো, আই হোপ, গ্যাংলিয়া ইজ নাথিং বাট এগ্রিগেটেড সেল বডিজ অফ দ্য নিউরন। ওকে, এদের ক্ষেত্রে এই গ্যাংলিয়াগুলো সবাই ইন্টারকানেক্টেড থাকে, একে অপরের সাথে কানেক্টেড থাকে বাই দ্য নার্ভ ফাইবার্স, এবং এদের ক্ষেত্রেও কিন্তু ওই সলিড ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সলিড ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড এদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। নাও লেট আস টক অ্যাবাউট দ্য সেন্স অর্গানস। এদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেন্স অর্গান কিন্তু ইভলভ করেছে। নাম্বার 1 হচ্ছে আইস। এই আইস কোথায় থাকে? হেড রিজিয়নে থাকে। স্ট্যাটোসাইটস থাকে। স্ট্যাটোসাইটস হচ্ছে এক ধরনের সেন্সারি অর্গান বা সেন্সারি সেলস, যেটা ব্যালেন্স করতে, বডিকে ব্যালেন্স করতে হেল্প করে। স্ট্যাটোসাইটস থাকে। তারপরে হচ্ছে অসফেরেডিয়া নামে একটা অর্গান এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেটা কেমিক্যালকে টেস্ট করতে এবং ফিজিক্যাল নেচার অফ ওয়াটারকে ডিটেক্ট করতে হেল্প করে। মানে কেমিক্যাল টেস্টিং অর্গান অ্যাকচুয়ালি অসফেরেডিয়া। ঠিক আছে, অসফেরেডিয়া কী করে? কেমিক্যাল টেস্টিং অর্গান, কেমিক্যাল টেস্টিং মানে কেমিক্যালকে টেস্ট করতে এরা পারে। এবং তাছাড়া সেন্সারি টেন্টেকেলস এদের সামনে থাকে। এদের সামনে আমরা সেন্সারি টেন্টেকেলস মানে এদের মাথাটা এরকম হয় এবং তার সামনে এরকম সেন্সারি টেন্টেকেলস হর্ন লাইক এটা আমরা দেখতে পাই। তাহলে এগুলো হচ্ছে এদের বিভিন্ন ধরনের সেন্স অর্গানস আমরা দেখতে পাচ্ছি। নাও লেট আস মুভ অন টু দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ দ্য রিপ্রোডাকশন। দেখো এদের ক্ষেত্রে রিপ্রোডাকশন কেমনভাবে হয়। এরা জেনারেলি ডায়োসিয়াস মানে কি? ডায়োসিয়াস মানে হচ্ছে এরা হচ্ছে জেনারেলি মোনোসেক্সুয়াল বা ইউনিসেক্সুয়াল মানে এদের ক্ষেত্রে সেক্স সেপারেটেড নয়, বলছি, আসলে এদের ক্ষেত্রে সেক্স সেপারেটেড। ঠিক আছে, মেল এবং ফিমেল গ্যামেট তৈরি করা অর্গানিজমস আলাদা। তাই এদের ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি আমরা? ডায়োসিয়াস ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি। এদের ক্ষেত্রে যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এদের গোনাডস মানে গ্যামেট প্রডিউসিং যে অর্গানস সেখানে ডাক্ট থাকে। ঠিক আছে, তাহলে গোনাডস থাকে এবং ডাক্ট থাকে। তারপরে দেখো জেনারেলি এরা হচ্ছে ওভিপ্যারাস মানে কি? এরা জেনারেলি ডিম পারে। ঠিক আছে, জেনারেলি এরা ডিম পারে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো কি বলছে, এদের ক্ষেত্রে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হয়। ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট মানে কি? এদের ক্ষেত্রে লার্ভাল স্টেজ থাকে। এবং মনে রাখবে যে লার্ভাল স্টেজ যাদের ক্ষেত্রে থাকে, যাদের ক্ষেত্রে লার্ভাল স্টেজ দেখতে পাওয়া যায়, এই লার্ভাল স্টেজটা কি? লার্ভাল স্টেজটা কিন্তু অ্যাডাল্টের মতো দেখতে একটা স্টেজ নয়। যেমন আমরা দেখেছি ব্যাঙের লার্ভা এবং ব্যাঙ আকাশ পাতাল তফাৎ। ঠিক আছে, তাহলে এই যে লার্ভা থেকে একটা অ্যাডাল্ট তৈরি হয়, এই পদ্ধতিটাকে কি বলে? মেটামরফোসিস। এই মেটামরফোসিস পদ্ধতির সাহায্যে, মেটামরফোসিস মানে কি? একটা এন্টায়ার চেঞ্জ। এই মেটামরফোসিসের সাহায্যে লার্ভাল স্টেজ থেকে অ্যাডাল্ট স্টেজ তৈরি হয়। তাহলে যে সমস্ত অর্গানিজমসদের ক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি তাদের সবার ক্ষেত্রেই কিন্তু মেটামরফোসিস হয়। এটা মনে রাখতে হবে। যাদের ক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট দেখছি, দ্যাট মিনস তাদের ক্ষেত্রে লার্ভাল স্টেজ আছে, অ্যান্ড ইট ইমপ্লাইজ দ্যাট তাদের ক্ষেত্রে মেটামরফোসিস হয়। রাইট? তাহলে এরকম কোশ্চেন আসতে পারে যে হুইচ অফ দ্য ফলোয়িং অর্গান শো দ্য মেটামরফোসিস। তাহলে যারা মেটামরফোসিস শো করবে, মানে কারা করবে এটা? যাদের লার্ভাল স্টেজ আছে, তার মানে যাদের ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হয়। তাহলে এটা মনে রাখবে, যেদের ক্ষেত্রে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে সুতরাং এরা মেটামরফোসিস শো করে। আমরা দেখেছি ইনসেক্টসদের ক্ষেত্রেও তারা মেটামরফোসিস শো করে, মানে তাদের ক্ষেত্রেও ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হয়। কিন্তু মনে রাখবে অ্যানালিডসদের ক্ষেত্রে কিন্তু কোনো লার্ভাল স্টেজ জেনারেলি থাকে না। অ্যানালিডসদের ক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি যে অ্যানালিডসদের ক্ষেত্রে কিন্তু নো মেটামরফোসিস, কারণ অ্যানালিডসদের ক্ষেত্রে কোনো লার্ভাল স্টেজ জেনারেলি থাকে না। তার মানে কি ডাইরেক্ট ডেভেলপমেন্ট।
তাহলে আমরা এখানে কি দেখলাম, মোলাস্কাদের ক্ষেত্রে এদের ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট এবং লার্ভাল স্টেজ থেকে অ্যাডাল্ট স্টেজ তৈরি হয় বাই দ্য প্রসেস অফ মেটামরফোসিস। এদের ক্ষেত্রে 3 ধরনের লার্ভা আমরা দেখতে পাই, 3টে লার্ভা ইম্পর্টেন্ট, ট্রোকোফোর, ভেলিগার এবং গ্লসিডিয়াম। ট্রোকোফোর, ভেলিগার অ্যান্ড গ্লসিডিয়াম এই 3 ধরনের লার্ভা কিন্তু আমরা মোলাস্কাদের ক্ষেত্রে দেখতে পাই। এদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন ইন্টারনালও হতে পারে, মানে বডির মধ্যে হতে পারে আফটার কাপুলেশন, কিংবা এক্সটার্নালও হতে পারে, বডির বাইরেও ফার্টিলাইজেশন হতে পারে। সো ফার্টিলাইজেশন ক্যান বি ইন্টারনাল অর ক্যান বি এক্সটার্নাল, ঠিক আছে। এবং এদের ক্ষেত্রে এই যে 3টে লার্ভা আমরা দেখতে পাচ্ছি, এরা হচ্ছে ফ্রি সুইমিং লার্ভা। এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ট্রোকোফোর, ভেলিগার অ্যান্ড গ্লসিডিয়াম, রাইট। নাও লেট আস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। দেখো এটাই হয়ে গেল অল অ্যাবাউট দ্য মোলাস্কা অ্যাকর্ডিং টু আমার নোটস। এবারে আমরা মুভ করবো এনসিআরটিতে, এবং যেখানে আমরা কিছু এক্সাম্পলস, জেনারেলি এনসিআরটির এক্সাম্পলসই এনাফ সাফিসিয়েন্ট, সো আমরা এনসিআরটি থেকেই এক্সাম্পলসগুলো দেখবো। সো লেট আস মুভ অন টু দ্য এনসিআরটি। দেখো ফাইলাম মোলাস্কা, এখানে আমরা পরপর দেখে যাব। ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ফাইলাম, কোনো ডাউট নেই। মোলাস্কা টেরিস্টেরিয়াল হতে পারে, অ্যাকুয়াটিক হতে পারে, অ্যাকুয়াটিক হলে এরা ম্যারাইন হতে পারে, ফ্রেশ ওয়াটার হতে পারে। এদের ক্ষেত্রে অর্গ্যান সিস্টেম লেভেল অর্গানাইজেশন থাকে, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল আমরা দেখতে পাচ্ছি, ট্রিপ্লোব্লাস্টিক হয় এরা, ঠিক আছে, অ্যান্ড সিলোমেট অ্যানিমালস হয়। বডি এদের কী থাকে, কভার্ড বাই ক্যালকেরিয়াস শেল, এবং এদের বডি হচ্ছে আনসেগমেন্টেড বডি উইথ ডিস্টিংক্ট হেড, মাস্কিউলার ফুট এবং ভিসেরাল হাম্প। দেখো যা যা পড়িয়েছি সব আছে, সবই পাই টু পাই পরপর লেখা, ঠিক আছে, কোনো বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তারপরে দেখো এই সফট অ্যান্ড স্পঞ্জি লেয়ার অফ স্কিন ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই পয়েন্ট থাকে, দেখো আমি অন্য কালি দিয়ে করছি এটা, এ সফট অ্যান্ড ভেরি স্পঞ্জি লেয়ার অফ স্কিন ফর্মস এ মেন্টেল ওভার দ্য ভিসেরাল হাম্প, ঠিক আছে। এবং দেখো দ্য স্পেস বিটুইন দ্য হাম্প অ্যান্ড দ্য মেন্টেল ইজ কল্ড দ্য মেন্টাল ক্যাভিটি। তাহলে বোঝা গেল কোনটা মেন্টাল, ভিসেরাল হাম্পের উপর একটা সফট স্পঞ্জি লেয়ার অফ স্কিন থাকে তাকে বলে মেন্টাল, আর ভিসেরাল হাম্পের মাঝখানে যে ক্যাভিটি থাকে তাকে বলে মেন্টাল ক্যাভিটি। মেন্টাল ক্যাভিটির মধ্যে ফেদার লাইক গিলস আর প্রেজেন্ট, ঠিক আছে। তাহলে দিস পার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেন্টাল ক্যাভিটির মধ্যে ফেদার লাইক গিলস থাকে। তারপরে দেখো বলছে দে হ্যাভ রেসপিরেটরি অ্যান্ড এক্সক্রিটরি ফাংশন, মানে এই ফেদার লাইক গিলসের রেসপিরেটরি এবং এক্সক্রিটরি ফাংশন রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো দ্য অ্যান্টেরিয়র হেড রিজিয়ন হ্যাজ সেন্সারি টেন্টেকলস, যেটা আমি দেখালাম, অ্যান্ড দ্য মাউথ কন্টেন্স, দেখো এর পরের লাইনটাও ভেরি ইম্পর্টেন্ট, দ্য মাউথ কন্টেন্স ফাইল লাইক রেসপিং অর্গ্যান ফর ফিডিং অ্যান্ড দিস রেসপিং অর্গ্যান ইজ কল্ড রেডুলা। তাহলে এখানে দুটো জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মেন্টাল ক্যাভিটি তার ফাংশন, এবং রেডুলা কোথায় থাকে তার ফাংশন, ঠিক আছে, বাকি সবই ইম্পর্টেন্ট। তাহলে এগুলো আমি দেখালাম। নাও লেট আস মুভ টু দ্য নেক্সট পার্ট। দেখো এখানে দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পাইলা, যেটাকে আমরা জেনারেলি আশেপাশে দেখে থাকি, ঠিক আছে, এবং আরেকটা দেখতে পাচ্ছি অক্টোপাস, যেটা সমুদ্রে থাকে। অক্টোপাসের আরেকটা নাম হচ্ছে কি, ডেভিল ফিশ, এবং অক্টোপাস হচ্ছে একটা শেলবিহীন একটা মোলাস্কা। নাও লেট আস মুভ টু দ্য নেক্সট পেজ। দেখো কি বলছে, দে আর ইউজুয়ালি ডায়োসিয়াস হয় জেনারেলি, অ্যান্ড ওভিপেরাস মানে ডিম পারে, উইথ ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট মানে লার্ভাল স্টেজ দেখতে পাওয়া যায়। 3টে লার্ভা দেখলাম, ট্রোকোফোর, ভিলিগার অ্যান্ড গ্লসিডিয়াম। নেক্সট দেখো এক্সাম্পলস, দেখো পাইলা। এবারে এখানে যে এক্সাম্পলস অ্যান্ড কমন নেমগুলো রয়েছে এখানে কোনো ছাড় নেই, সমস্ত এক্সাম্পলস মনে রাখতে হবে। পাইলার নাম হচ্ছে অ্যাপেল স্নেল, কমন নেম। তারপরে দেখা যাচ্ছে পিঙ্কটাকে বলা হয় পার্ল অয়েস্টার। সেপিয়াকে বলা হয় কাটল ফিশ। তাহলে আমরা যেটা দেখছিলাম কাটল ফিশ ইন্টারনাল শেল দেখতে পাওয়া যাচ্ছে, সেটা আসলে কি, সেপিয়া, তার সাইন্টিফিক নেম কি, সেপিয়া। ললিগোর সাইন্টিফিক নেম হচ্ছে, মানে ললিগোর কমন নেম হচ্ছে স্কুইড। তারপরে দেখো অক্টোপাস লেখা রয়েছে ডেভিল ফিশ। অ্যাপ্লাইসিয়া তাকে বলা হয় সি হেয়ার। ডেন্টিলিয়াম তাকে বলা হয় টাস্ক শেল। অ্যান্ড সিটোপ্লুরিয়া, ঠিক আছে, তাকে বলা হয় সাইটন বা কাইটন, যাই বলো। তাহলে এই যে নামগুলো, এই যে এক্সাম্পলগুলো রয়েছে এবং তাদের কমন নেমসগুলো রয়েছে, দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু কোনো ধরনের এখানে কিন্তু এখানে গাফিলতি করবে না যে এইটা মনে রাখতে পারছে না, এইটা মনে পড়ছে না। এই কটাই এক্সাম্পলস, খুব একটা বেশি এক্সাম্পলস ছাড়া এনসিআরটি জুড়ে নেই। যে কটা রয়েছে এই কটাকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো ধরনের গাফিলতি করো না। আমি কিন্তু নতুন করে এক্সট্রা কোনো এক্সাম্পলস দিলাম না, তাহলে তোমাদের এই যে কটা এক্সাম্পলস এনসিআরটির মধ্যে রয়েছে সেগুলোকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে, কারণ এনসিআরটির মধ্যে এক্সাম্পলস দিয়েই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের দেখলাম যে অল দ্য এক্সাম্পলস। এবং দেখো যে সাইটনকে বলা হয় সি মাইস, মানে সামুদ্রিক ইঁদুর। ওকে, তাহলে এক্সাম্পলসগুলো বারবার করে পড়বে এবং মুখস্থ করার চেষ্টা করবে। সো দিস আর অল অ্যাবাউট দ্য মোলাস্কা। এবারে আমরা নেক্সট ফাইলাম দেখব, দ্যাট ইজ ফাইলাম ইকানোডার্মাটা। ওকে, তো নাও লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট ফাইলাম, দ্যাট ইজ ফাইলাম ইকানোডার্মাটা।
তাহলে আমরা একাইনোডার্মার অবধি চলে এসেছি। দেখো একাইনোডার্মাটা এই কথাটা এসছে দুটো ওয়ার্ড থেকে। একটা হচ্ছে একাইনো, একাইনো কথার অর্থ হচ্ছে কি পয়েন্টেড, ছুচালো, ঠিক আছে, একাইনো কথার অর্থ হচ্ছে ছুচালো। আর ডার্মিস, ডার্মিস কথাটা এসছে স্কিন থেকে। তাহলে যাদের ছুচালো স্কিন, যাদের কাঁটাযুক্ত পয়েন্টেড স্কিন, যাদের স্পাইনি স্কিন, তারাই একাইনোডার্মস। জেনারেলি একাইনোডার্মস হচ্ছে কারা? জেনারেলি তোমরা শুনে থাকবে যে স্টারফিশ বা তারা মাছ, তারা মাছের কথা তোমরা শুনে থাকবে। তো এই তারা মাছ বা স্টারফিশরাই কিন্তু একাইনোডার্মাটা এই ক্যাটাগরির আন্ডারে বা এই ফাইলামের আন্ডারে পড়ে, ঠিক আছে। যত ধরনের তারা মাছ আছে তারা কিন্তু এই ক্যাটাগরির আন্ডারে পড়ে। তাছাড়া আরও অনেক টাইপের একাইনোডার্মাটা আছে, যেমন সি লিলি আছে, সি আর্চিনস আছে, তারপরে তোমার সি কিউকাম্বার্স আছে, হ্যাঁ, সি স্টার্স আছে। এগুলো সবই কিন্তু একাইনোডার্মাটার মধ্যে পড়ে এবং এরা কিন্তু সবাই ম্যারাইন। এরা কিন্তু মেইনলি কি, এরা কিন্তু মেইনলি সামুদ্রিক। এরা কিন্তু সবাই জেনারেলি সমুদ্রের মধ্যেই থাকে। এদেরকে আমরা সমুদ্র ছাড়া অন্য কোথাও পাবো না। মানে তুমি কখনোই পুকুর পাড়ে হাঁটতে হাঁটতে একটা তারা মাছ দেখতে পেলে, এরকম ঘটনা ঘটে না। জেনারেলি কখনো আমরা সমুদ্রের পাড়ে বেড়াতে যাই এবং সেখানে গিয়ে এই সমস্ত তারা মাছের মানে আমরা অস্তিত্ব জানতে পারি, তাদেরকে দেখতে পাই। তো এরা সবাই কিন্তু একাইনোডার্মাটা এই ক্যাটাগরির আন্ডারে আসে। এবং এদের পিকিউলিয়ার ক্যারেক্টারিস্টিক কি, এদের সবথেকে ক্যারেক্টারিস্টিক যে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচার এদের বডিতে, সেটা কি দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে এদের স্কিন, যার মধ্যে পয়েন্টেড স্পাইন্স দেখতে পাওয়া যায়, ছুচালো স্পাইন্স দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে পয়েন্টেড স্কিন দেখতে পাওয়া যায়। এবং এই যে স্পাইনি ছুচালো এদের যে স্কিন, সেটা জেনারেলি এদের যে এন্ডোস্কেলেটন, মানে বডির ভিতরে থাকা স্কেলেটন, আমাদের যেমন এন্ডোস্কেলেটন আছে যেটা হচ্ছে আমাদের কঙ্কাল, আমাদের হাড়, ঠিক আছে, তেমনই এদের মধ্যেও ফার্স্ট এরকম এন্ডোস্কেলেটন ডেভেলপ করেছে। এদের মধ্যেও ফার্স্ট এরকম ছোট 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 হাড়ের মতো স্ট্রাকচার ডেভেলপ করেছে। তাহলে ফার্স্ট এন্ডোস্কেলেটন কাদের ক্ষেত্রে ডেভেলপ করেছে? একাইনোডার্মাটাদের ক্ষেত্রে। দিস ইজ ইম্পর্টেন্ট, নোট করে নাও এটা অবশ্যই। এন্ডোস্কেলেটন ফার্স্ট ডেভেলপ করেছে একাইনোডার্মাটাদের ক্ষেত্রে। এবং এই এন্ডোস্কেলেটনগুলো কিন্তু এই ছোটো ছোটো কিছু হাড়ের মতো স্ট্রাকচার, যারা স্কিনের বাইরের দিকে কিছুটা পয়েন্ট করে থাকে এবং যার ফলে এদের স্কিনটা কিন্তু পয়েন্টেড হয়। তাহলে এদের যে এন্ডোস্কেলেটন, দিস আর অ্যাকচুয়ালি ক্যালকেরিয়াস অসিকেলস, মানে বডির মধ্যে থাকা ছোটো ছোটো ক্যালকেরিয়াস অসিকেলস বা হাড়ের মতো স্ট্রাকচার, যারা স্কিনের বাইরের দিকে পয়েন্ট আউট করে থাকে বলে এদের বডিটা বা এদের স্কিনটা পয়েন্টেড বা স্পাইনি হয়। এই এন্ডোস্কেলেটনটা কিন্তু ফার্স্ট ইভলভ করেছে একাইনোডার্মাটাদের মধ্যেই। এতক্ষণ অবধি আমরা যাদেরকে পড়েছি তাদের কারোর ক্ষেত্রেই এন্ডোস্কেলেটন ছিল না। অনেকের ক্ষেত্রে সেলস দেখেছি, অনেকের ক্ষেত্রে এক্সোস্কেলেটন দেখেছি। এক্ষুনি কমেন্ট করে বলে এক্সোস্কেলেটন কোন ফাইলামের অর্গানিজমসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাছাড়া অনেকের ক্ষেত্রে আমরা হাইড্রোস্কেলেটন দেখেছি, কিন্তু এন্ডোস্কেলেটন রিয়েল অসিকেলস কারোর ক্ষেত্রেই এতক্ষণ আমরা দেখে নিই ফার্স্ট ডেভেলপ করলো কাদের ক্ষেত্রে? একাইনোডার্মাটাদের ক্ষেত্রে। নাও এবারে আমরা এক এক করে এদের সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখব। দেখো ফার্স্ট আমরা যেভাবে শুরু করি, আমরা ফার্স্ট শুরু করব এদের হ্যাবিট্যাট থেকে। তো ফার্স্ট পয়েন্ট যেটা আমি লিখেছি, দেখো দে আর এক্সক্লুসিভলি ম্যারাইন, তার মানে এদের সমুদ্রের মধ্যেই দেখতে পাওয়া যায়, এরা সমুদ্রেই থাকে, এরা অন্য কোথাও থাকে না। তারপরে হচ্ছে এরা ডিউটেরোস্টোম এবং ফার্স্ট ডিউটেরোস্টোম। দেখো ডিউটেরোস্টোম এটা আমি তোমাদের বুঝিয়েছিলাম ফার্স্ট ভিডিওতেই, ফার্স্ট লেকচারেই অ্যানিম্যাল কিংডমের, যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে ব্লাস্টোসিল নামে একটা ক্যাভিটি থাকে, সেই ব্লাস্টোসিলের একটা পোর থাকে যাকে বলে ব্লাস্টোপোর। ব্লাস্টোপোর থেকে যদি মাউথ তৈরি হয় তখন সেই অর্গানিজমসকে বলে প্রোটোস্টোম অর্গানিজম, এবং যাদের ক্ষেত্রে ব্লাস্টোপোর অ্যানাসে পরিণত হয় এবং অ্যানাস ফার্স্ট ডেভেলপ করে তাদেরকে বলে ডিউটেরোস্টোম। তাহলে একাইনোডার্মাসরা হচ্ছে ফার্স্ট ডিউটেরোস্টোমস এবং এতক্ষণ অবধি আমরা মোলাস্ক অবধি যাদেরকে পড়েছি সবাই কিন্তু প্রোটোস্টোম টাইপের অর্গানিজমস। নেক্সট পয়েন্ট দেখো, এটা ট্রিপ্লোব্লাস্টিক, 3টে জার্ম লেয়ার থাকছে। এইবারে এদের সিমেট্রির ক্ষেত্রে একটা বিশেষ একটা বৈশিষ্ট্য এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এদের সিমেট্রির ক্ষেত্রে দেখো, সিমেট্রির এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এদের ক্ষেত্রে কিন্তু নর্মাল বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাওয়া যায় না। এদের ক্ষেত্রে পেন্টাল্যাটারাল সিমেট্রি বা রেডিয়াল সিমেট্রি দেখতে পাওয়া যায়। এটাকে পেন্টাল্যাটারাল সিমেট্রি বলে কিংবা পেন্টামেরাস রেডিয়াল সিমেট্রি বলে, গুলিয়ে ফেলবে না। রেডিয়াল সিমেট্রিও কোনো কোনো অপশানে থাকতে পারে, তাহলে সেটাও কারেক্ট, ঠিক আছে। পেন্টাল্যাটারাল সিমেট্রিও কোনো কোনো অপশানে থাকতে পারে, তাহলে সেটাও কারেক্ট। যদি বলে পেন্টামেরাস রেডিয়াল সিমেট্রি, সেটাও কারেক্ট, ঠিক আছে। এদের জেনারেলি এদের বডি 5 কিংবা তার গুণিতক হারে থাকে, মানে হয় 5টা, তাহলে না হলে 10টা, এরকম এমনভাবে এদের বডিটা থাকে যে 5টা সিমিলার খণ্ডকে ভাগ করা যেতে পারে বা 10টা সিমিলার খণ্ডকে ভাগ করা যেতে পারে। তাহলে এই ধরনের যে সিমেট্রি, এটাকে কি বলছে? রেডিয়াল সিমেট্রি বলে বা পেন্টামেরাস রেডিয়াল সিমেট্রি বলে, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে যারা অ্যাডাল্ট, যারা প্রাপ্তবয়স্ক, যারা অনেক বয়স হয়ে গেছে, মানে যারা নর্মাল আর কি, তাদের ক্ষেত্রে এরকম পেন্টামেরাস রেডিয়াল সিমেট্রি দেখতে পাওয়া যায়। যেমন আমরা দেখেছি যে স্টারফিশ, তারই কিন্তু এরকম 5টা হাত,
তাই না? তারই এরকম 5টা হাত, এবং এটাকেই কিন্তু আমরা 5টা নর্মাল ভাগে ভাগ করতে পারি, মানে 5টা প্লেনে এদেরকে কাটা যায়, যেখানে আমরা কিন্তু সিমিলার খণ্ডক দেখতে পাবো। তাহলে এদের ক্ষেত্রে পেন্টামেরাস রেডিয়াল সিমেট্রি দেখতে পাওয়া যায় ইন দ্য অ্যাডাল্টস। কিন্তু এদের যে লার্ভাল স্টেজ, সেই লার্ভাল স্টেজে কিন্তু পেন্টামেরাস রেডিয়াল সিমেট্রি থাকে না, লার্ভাল স্টেজে বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাওয়া যায়। তাহলে এই যে দুটো পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডাল একাইনোডার্মস আর রেডিয়ালি সিমেট্রিক্যাল আর পেন্টাল্যাটারালি সিমেট্রিক্যাল, অ্যান্ড লার্ভাল একাইনোডার্মস মানে দ্য লার্ভাল স্টেজ অফ দ্য একাইনোডার্মস দে আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবে এবারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এদের ক্ষেত্রে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়। এদের ক্ষেত্রে ক্যালসিফাইড মানে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি বা ক্যালসিয়ামের ক্রিস্টাল দ্বারা তৈরি এন্ডোস্কেলেটন বা অসিকেলস মানে হাড়ের মতো স্ট্রাকচার এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নেক্সট যে পয়েন্টটা সেটা দেখো, আমরা এতক্ষণ যাদেরকে দেখছিলাম তাদের ক্ষেত্রে ব্লাড ভাস্কুলার সিস্টেম, ক্লোজড সার্কুলেটরি সিস্টেম, ওপেন সার্কুলেটরি সিস্টেম, হিমোলিম্ফ, ব্লাড এগুলো দেখে এসেছি। কিন্তু একাইনোডার্মস হচ্ছে একটা সামুদ্রিক প্রাণী, এবং এদের ক্ষেত্রে এই ভাস্কুলার সিস্টেমে একটা বড় চেঞ্জেস এসছে, সেটা হচ্ছে এদের ক্ষেত্রে ওয়াটার ভাস্কুলার সিস্টেম দেখতে পাওয়া যায়। এটা ভালো করে নোট করো বড় করে, যে এদের ক্ষেত্রে ওয়াটার ভাস্কুলার সিস্টেম দেখতে পাওয়া যায়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং মনে করার চেষ্টা করো যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম আর ওয়াটার ক্যানাল সিস্টেম কিন্তু একই না। এইটাকে ভালো করে মনে রাখতে হবে যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইজ ডিফারেন্ট ফ্রম ওয়াটার ক্যানাল সিস্টেম। ওয়াটার ক্যানাল সিস্টেম একটা প্রিমিটিভ সিস্টেম, যেটা আমরা পরিফেরা বা স্পঞ্জদের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম। ওয়াটার ভাস্কুলার সিস্টেম একটা ডেভেলপড সিস্টেম, যেটা আমরা একাইনোডার্মসদের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে একাইনোডার্মসদের ক্ষেত্রে ওয়াটার ভাস্কুলার সিস্টেম এবং পরিফেরান্সদের ক্ষেত্রে ওয়াটার ক্যানাল সিস্টেম দেখতে পাই। দুটোকে গুলিয়ে ফেললে হবে না। তাহলে ওয়াটার ক্যানাল সিস্টেম পরিফেরান্সদের ক্ষেত্রে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম একাইনোডার্মসদের ক্ষেত্রে। এটা এখন থেকেই মাথায় ঢুকিয়ে নাও যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম আর ওয়াটার ক্যানাল সিস্টেম দুটো আলাদা। ওয়াটার ক্যানাল সিস্টেম প্রিমিটিভ হুইচ ইজ প্রেজেন্ট ইন পরিফেরান্স, ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইজ অ্যাডভান্স হুইচ ইজ প্রেজেন্ট ইন একাইনোডার্মস। রাইট, নাও লেট আস টক অ্যাবাউট দেয়ার বডি। এদের বডি সম্পর্কে আমরা এবারে দেখব। দেখো এদের বডি হচ্ছে কেমন, আনসেগমেন্টেড। তাহলে আমরা দেখলাম যে অ্যানালিডসের বডি সেগমেন্টেড ছিল, আর্থ্রোপোডসের বডি সেগমেন্টেড ছিল। আমরা দেখলাম মোলাস্কাদের বডি আনসেগমেন্টেড। এখানে আমরা দেখছি একাইনোডার্মসদের বডিও কি আনসেগমেন্টেড। ঠিক আছে, একাইনোডার্মসের বডি কি আনসেগমেন্টেড। ঠিক আছে, এদের বডিও আনসেগমেন্টেড। এদের বডি পার্টস অ্যারেঞ্জড ইন 5 অর মাল্টিপল অফ 5, মানে এদের বডি পার্টস জেনারেলি 5 বা তার গুণিতক হিসাবে সজ্জিত অবস্থায় থাকে। সেই জন্য এদেরকে আমরা কি দেখতে পাই, পেন্টামেরাস রেডিয়াল সিমেট্রি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট হুইচ আই হ্যাভ অলরেডি ডিসকাসড. Now let us talk about another thing which is a very important part of their body, you may say, যেটা হচ্ছে এদের ক্যারেক্টারিস্টিক পার্ট, দ্যাট ইজ দ্য টিউব ফিট। ঠিক আছে, টিউব ফিট এটা কিন্তু একাইনোডার্মসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অনলি। যেমন আমরা মোলাস্কাদের ক্ষেত্রে মেন্টাল দেখেছি, মেন্টাল ক্যাভিটি দেখেছি, এখানে হচ্ছে তেমনই টিউব ফিট। ঠিক আছে, এদের পিকিউলিয়ার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য। ঠিক আছে, টিউব ফিট কিন্তু অন্য কারোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, এবং টিউব ফিট এদের ক্ষেত্রে একটা ভেরি ভাইটাল অর্গান। দেখতে একটা পায়ের মতো, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। যেমন এই ছবিটা জুম করে যদি দেখি তাহলে দেখো এই যে পায়ের মতো যে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এটাকে কি বলছে, টিউব ফিট। পায়ের মতো যে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এগুলোকে কি বলছে, টিউব ফিট। তাহলে একাইনোডার্মসদের ক্ষেত্রে একাইনোডার্মসদের যে ভেন্ট্রাল সারফেস, নিচের সারফেস, সেই নিচের সারফেসে এরকম পায়ের মতো স্ট্রাকচার আমরা দেখতে পাই। ঠিক আছে, এগুলোকে বলছে টিউব ফিট, যারা ফার্স্টলি লোকোমোশনে হেল্প করে, তাছাড়া তারা সার্কুলেশনেও হেল্প করে, বিভিন্ন কাজে এরা মানে পার্টিসিপেট করছে। তো সেটা আমরা দেখব, কিন্তু কি করে তৈরি হচ্ছে সেটা দেখো। এই টিউব ফিটগুলো কিন্তু ওয়াটার ভাস্কুলার সিস্টেমের সাথে জড়িত বা যুক্ত। এদের ক্ষেত্রে যে যদি আমরা এটা একটা ছবি দেখা যাচ্ছে, দিস ইজ এ ভেন্ট্রাল সারফেস অফ অ্যান একাইনোডার্ম। এই ভেন্ট্রাল সারফেসে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে একটা রিং লাইক স্ট্রাকচার রয়েছে। এটা হচ্ছে সেন্ট্রাল রিং বা সেন্ট্রাল ক্যানাল। ঠিক আছে, মানে সেন্ট্রাল রিং থেকে এরকম রেডিয়ালি বেরিয়ে গেছে। এগুলো হচ্ছে কিন্তু সবই টিউব লাইক স্ট্রাকচার, যার মধ্যে দিয়ে ওয়াটার মুভ করতে পারে, এবং সেখান থেকে প্রজেক্ট হয়ে তৈরি হয়েছে টিউব ফিট। তাহলে টিউব ফিটগুলো কিন্তু ওয়াটার ভাস্কুলার সিস্টেমের সাথে কিন্তু ডিরেক্টলি যুক্ত বা ডিরেক্টলি কানেক্টেড। ঠিক আছে, এবারে দেখো এই যে টিউব ফিটগুলো কিন্তু লোকোমোশনে হেল্প করছে। এটা কিন্তু মনে রাখতে হবে, যেহেতু এরা পায়ের মতো তাই এরা লোকোমোশনে কিন্তু হেল্প করছে। ঠিক আছে, এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সাহায্য করে। কিন্তু তাছাড়াও এই টিউব ফিট যেহেতু ওয়াটার ভাস্কুলার সিস্টেমের সাথে ডিরেক্টলি কানেক্টেড, তাই এটা কিন্তু আরও অন্যান্য ফাংশনও করছে। এবং এই ফাংশনগুলোর মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট দুটো ফাংশন এই টিউব ফিটের দ্বারা সম্পন্ন হয়, মানে ফার্স্টে টিউব ফিট তো তোমার লোকোমোশনে হেল্প করছেই,
এটা কিসে হেল্প করছে? লোকোমোশনে হেল্প করছে, লোকোমোশনেতে হেল্প করছে। তাছাড়া এরা রেসপিরেশনে মানে গ্যাসের এক্সচেঞ্জে হেল্প করছে, এবং এক্সক্রিশনে কিন্তু এরা হেল্প করছে, মানে ওয়েস্ট মেটেরিয়ালকে বাইরে বার করে দিতে হেল্প করছে। তাহলে এগুলো হচ্ছে ভেরিয়াস ফাংশনস অফ টিউব ফিট, এবং টিউব ফিটস আর পার্ট অফ দ্য ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ব্যাপারটা মনে রাখতে হবে। নাও লেট আস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। দেখো এদের বডি ওয়াল, সিঙ্গেল লেয়ার অফ এপিডার্মিস দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এই এপিডার্মিসের নিচে হাইপোডার্মিস থাকে, এবং হাইপোডার্মিসের নিচে কিছু ক্যালকেরিয়াস প্লেট থাকে। এই ক্যালকেরিয়াস প্লেটগুলোই কিন্তু এন্ডোস্কেলেটন ফর্ম করে, যেগুলোই স্পাইনের মতো করে স্কিন থেকে বাইরের দিকে বেরিয়ে থাকে, যেগুলোই কিন্তু স্পাইনি স্কিন এদের ক্ষেত্রে তৈরি করেছে। এবারে এদের ক্ষেত্রে যে সিঙ্গেল লেয়ার এপিডার্মিস দেখতে পাওয়া যায়, এই এপিডার্মিসটা হচ্ছে কেমন? সিলিয়াযুক্ত এপিডার্মিস এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। নাও লেট আস টক অ্যাবাউট দ্য বডি ক্যাভিটি। এদের বডি ক্যাভিটিতে আমরা জানি এদের বডিতে ট্রু সিলোম দেখতে পাওয়া যায়, রিয়েল সিলোম, মানে এরা হচ্ছে ইউসিলোমেটস, এগুলো জানি আমরা। এবার এদের যে সিলোম, দ্যাট ইজ লাইন্ড বাই সিলিয়েটেড মেসোথেলিয়াম সিলোমকে লাইন করে থাকে, এবং সিলোমিক ফ্লুইডের মধ্যে এক ধরনের সেলস থাকে, তাদেরকে বলে অ্যামিবোসাইটস। তাহলে এদের যে বডি ক্যাভিটি বা সিলোম, সেই সিলোমের মধ্যে যে ফ্লুইড থাকে তাকে কি বলে? অ্যামিবোসাইটস, ঠিক আছে। এবার এখানে আমরা একটা ছবি দেখেছিলাম, তাই না? এই যে ছবিটা আমরা দেখেছিলাম, ছবিটার মধ্যে যে সেন্ট্রাল ক্যানেলটা দেখেছিলাম, একটা রাউন্ড ক্যানেল, এই রাউন্ড যে ক্যানেলটা আমরা দেখেছিলাম, এটা কিন্তু ইট ইজ এ পার্ট অফ সিলোম, ঠিক আছে। তাহলে সিলোমেরই একটা পার্ট কিন্তু ওয়াটার ভাস্কুলার সিস্টেম তৈরি করেছে। দেখো এই পার্ট অফ সিলোম গেট মডিফাইড অ্যান্ড ফর্ম অ্যাম্বুল্যাক্রাল অর ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তাহলে পার্ট অফ সিলোম থেকেই কিন্তু মডিফাই হয়ে ওয়াটার ভাস্কুলার সিস্টেম তৈরি হয়েছে, আমরা যেটা ক্যানেলের মতো দেখলাম, এবং সেখান থেকে রেডিয়ালি যে বেরিয়ে গেছে, এবং সেখান থেকে আলটিমেটলি টিউব ফিট তৈরি হচ্ছে। টোটাল পার্টটাই কিন্তু পার্ট অফ সিলোম, যেটা হাইলি মডিফাই হয়ে এই সমস্ত স্ট্রাকচারগুলো তৈরি করেছে, এবং যারা বিভিন্ন ধরনের গ্যাসের ট্রান্সপোর্ট, নিউট্রিয়েন্টসের ট্রান্সপোর্ট এবং এক্সক্রিটরি ওয়েস্ট মেটেরিয়ালকে বডির বাইরে বের করে দিতে ইম্পর্টেন্ট রোল প্লে করে, ঠিক আছে। তাহলে দেখো ওয়াটার ভাস্কুলার সিস্টেম লোকোমোশনে হেল্প করছে বাই টিউব ফিটস, ওয়াটার ভাস্কুলার সিস্টেম প্রেকে ক্যাপচার করতে হেল্প করছে, মানে যে খাদ্য সংগ্রহ করতে হেল্প করছে, ট্রান্সপোর্টেশন অফ ভেরিয়াস গ্যাসেস অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড অলসো এক্সক্রিশনে হেল্প করছে, তাছাড়া রেসপিরেশনে হেল্প করছে। সো দিস আর ভেরিয়াস ফাংশনস অফ ওয়াটার ভাস্কুলার সিস্টেম উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অফ দ্য ক্যানোডার্মস, ঠিক আছে। এই ক্যানোডার্মসের সমস্ত মেজর ফাংশনস কিন্তু ওয়াটার ভাস্কুলার সিস্টেমের থ্রুতেই হয়, এবং সবসময় মনে রাখবে ওয়াটার ভাস্কুলার সিস্টেম ওয়াটার ক্যানাল সিস্টেমের থেকে আলাদা। এখন নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। এদের ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে কমপ্লিট। এদের ক্ষেত্রে দুটো ওপেনিং থাকে, একটা হচ্ছে মাউথ, একটা হচ্ছে অ্যানাস, ঠিক আছে। মাউথ এবং অ্যানাসের মাঝখানে কয়েলড বা স্ট্রেট ডাইজেস্টিভ যে ট্রাক্ট বা এলিমেন্টারি ক্যানেল এদের ক্ষেত্রে থাকতে পারে। এবারে মুদ্রা কথাটা হচ্ছে এই যে এদের যে মাউথ থাকছে, মানে মাউথের ওপেনিং সেটা নিচের দিকে থাকে, বডির নিচের সারফেসে থাকে, ভেন্ট্রাল সারফেসে থাকে। আর এদের ক্ষেত্রে যে অ্যানাসটা থাকছে সেটা বডির উপরের দিকে থাকে, ডরসাল সারফেসে থাকে। তাহলে একটা তারা মাছ যেটা উপর থেকে দেখছি সেটা হচ্ছে তার ডরসাল সারফেস, তো ওই দিকে থাকছে অ্যানাস, এবং যেটা তলায় থাকছে সেটা হচ্ছে তার ভেন্ট্রাল সারফেস, সেই দিকে থাকছে কি? মাউথ। তাহলে দিস ইজ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। নাও নেক্সট টক অ্যাবাউট দ্য রেসপিরেটরি সিস্টেম। তাহলে দেখো রেসপিরেটরি সিস্টেম এদের ক্ষেত্রে আলাদা করে তেমন কোনো রেসপিরেটরি অর্গ্যান এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। এদের ক্ষেত্রে মেজরলি রেসপিরেশন কিসের সাহায্যে হচ্ছে? জেনারেলি টিউব ফিটের সাহায্যেই হয়, যেটা আমি বললাম। এদের ক্ষেত্রে রেসপিরেশন টিউব ফিটের সাহায্যে হয়। এখানে বেশি ডিটেলসে আমাদের যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। রেসপিরেশন টিউব ফিটের সাহায্য হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। তাহলে এদের ক্ষেত্রেও ওপেন টাইপের সার্কুলেশন দেখতে পাওয়া যায়। জেনারেলি সার্কুলেটরি সিস্টেম গ্রেটলি রিডিউসড হয়, এখানে খুবই রিডিউসড সার্কুলেটরি সিস্টেম দেখতে পাওয়া যায়, এবং কোনো হার্ট, কোনো আর্টারি এসব কিছুই থাকে না, ঠিক আছে। এদের ক্ষেত্রে মেনলি সার্কুলেশন বা ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, এটা জেনারেলি, এবং ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস, এই সমস্ত ট্রান্সপোর্টের কাজ জেনারেলি ওয়াটার ভাস্কুলার সিস্টেমের সাহায্যেই হয়ে যায়। এক্ষেত্রে সার্কুলেটরি সিস্টেমের তেমন কোনো একটা রোল নেই। নাও নেক্সট পার্ট, চলো দেখা যাক। নেক্সট পার্ট হচ্ছে তাদের এক্সক্রিটরি সিস্টেম। এক্সক্রিটরি সিস্টেম এদের ক্ষেত্রে থাকেই না, কারণ এক্সক্রিটরি যে কাজ, এক্সক্রিটরি যে ফাংশন, সেটা এদের টিউব ফিটের সাহায্যেই হয়ে যায়, দ্যাট মিনস ওয়াটার ভাস্কুলার সিস্টেমের সাহায্যেই হয়ে যায়। তাহলে এদের মেজর ফাংশনগুলো সমস্ত কিছু কিন্তু এই ওয়াটার ভাস্কুলার সিস্টেমের সাহায্যেই হয়ে যাচ্ছে। দেখো এরপরে নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি, দ্যাট ইজ দ্য নার্ভাস সিস্টেম। এ বাবা এক সেকেন্ড, আচ্ছা নার্ভাস সিস্টেমে এখানে লেখাটা একটু মিস্টেক হয়ে গেছে। তো নার্ভাস সিস্টেমের ব্যাপারটা আমি বলে দিচ্ছি। দেখো যেদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যেদের ক্ষেত্রে কোনো ব্রেইন থাকে না, ঠিক আছে। নার্ভাস সিস্টেমের পার্টটা আমি এখানে লিখছি। নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে নো ব্রেইন, কোনো ব্রেইন এদের ক্ষেত্রে থাকে না, ঠিক আছে। এদের নার্ভাস সিস্টেম খানিকটা ডিফিউজড হয়, নো ব্রেইন, কোনো ব্রেইন থাকে না। ডিফিউজড নার্ভাস সিস্টেম দেখতে পাওয়া যায়, হাইলি ডিফিউজড নার্ভাস সিস্টেম দেখতে পাওয়া যায়, ঠিক আছে। ডিফিউজড নার্ভাস সিস্টেম, চারিদিকে ছন্ন বিচ্ছন্ন নার্ভাস সিস্টেম দেখতে পাওয়া যায়। কিছু নার্ভ রিংস থাকছে, রেডিয়াল নার্ভ কর্ডস থাকছে, কিন্তু কোনো ব্রেইনস থাকছে না, এবং সিম্পল সেন্স অর্গান দেখতে পাওয়া যায়।
সিম্পল সেন্স অর্গান এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সিম্পল সেন্স অর্গান এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট তোমরা জানো, সেটা হচ্ছে স্ট্যাটোসিস্ট, স্ট্যাটোসাইটস, ঠিক আছে, স্ট্যাটোসাইটস থাকছে। আই স্পট এদের ক্ষেত্রে থাকে, আই স্পট এদের ক্ষেত্রে থাকে, এবং কিছু টেন্টেকেল লাইক স্ট্রাকচার থাকে, টেকটাইল টেন্টেকেলস এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে এটাই হচ্ছে যে নার্ভাস সিস্টেম উইচ ইজ হাইলি ডিফিউজড, কোনো সেন্ট্রালাইজড কোনো নার্ভাস পার্ট থাকে না, কোনো ব্রেন এদের ক্ষেত্রে থাকে না, কিছু সিম্পল সেন্স অর্গান এদের ক্ষেত্রে থাকে, ঠিক আছে। নার্ভাস সিস্টেমের দিক থেকে এটা কিন্তু প্রিমিটিভ। নেক্সট যেটা এখানে লেখা রয়েছে দ্যাট ইজ দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা দেখছি সেটা কি, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, রাইট। তাহলে দেখো এখানে আমরা যেগুলো দেখছি সেগুলো হচ্ছে কি রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট। তো রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে এরা মোস্টলি হচ্ছে ডায়োসিয়াস। ডায়োসিয়াস মানে কি, সেক্স হচ্ছে সেপারেট, বা যেটা আমরা জানি যে ডায়োসিয়াস মানে হচ্ছে কি, এরা হচ্ছে ইউনিসেক্সুয়াল বা মোনোসেক্সুয়াল। কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে যে মরফোলজিক্যালি বাইরে থেকে কোনটা মেল কোনটা ফিমেল এসব বোঝা যায় না। তার মানে এদের ক্ষেত্রে ফিমেল এবং মেল দুজনকে দেখতে একই রকম হয়, তাই কোনো সেক্সুয়াল ডাইমরফিজম কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। সেক্সুয়াল ডাইমরফিজম কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেটা আমি ভেরি ইম্পর্টেন্ট বলেছিলাম, সেটা তোমরা কমেন্টে বলো যে সেক্সুয়াল ডাইমরফিজম কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এদের ক্ষেত্রে কোনো সেক্সুয়াল ডাইমরফিজম থাকে না। এদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন কিন্তু অলওয়েজ এক্সটার্নাল হয়, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এদের ক্ষেত্রে এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখতে পাওয়া যায়। এদের ক্ষেত্রে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট দেখা যায়, তার মানে কি একটা লার্ভাল স্টেজ থাকে, মেটামরফোসিস হয়, তাহলে এদের ক্ষেত্রে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হয়। এবং এদের ক্ষেত্রে একটা ফ্রি সুইমিং লার্ভা দেখতে পাওয়া যায়, বিভিন্ন টাইপের লার্ভা দেখতে পাওয়া যায়, নামগুলো লিখে নাও, বাইপিনারিয়া লার্ভা, উফিপ্লেটিয়াস লার্ভা, ইকাইনোপ্লেটিয়াস লার্ভা এবং অরিকিউলারিয়া লার্ভা, এই চারটে লার্ভাল স্টেজের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, হুইচ আর ফ্রি সুইমিং, ঠিক আছে, হুইচ আর ফ্রি সুইমিং। সো দিস আর অল অ্যাবাউট দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম। এরপরে দেখো এদের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের পাওয়ার দেখতে পাওয়া যায়। এদের ক্ষেত্রে আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের পাওয়ার দেখতে পাই বাই রিজেনারেশন। যখনই কোনো ধরনের থ্রেট কোনো স্টারফিশ বা একানোডার্মসরা ফিল করে, যখনই কোনো ধরনের থ্রেট ফিল করে একানোডার্মসরা, তখনই তারা এদের যে বডি পার্টস, এদের বডির যে তোমার এই যে পার্টসগুলো, ধরে নাও এটা একটা একানোডার্ম, তাহলে যখনই কোনো ধরনের থ্রেট ফিল করে তখন এই পার্টসগুলোকে সে কেটে বাদ দিয়ে দেয়, মানে সঙ্গে সঙ্গে নিজে থেকেই অটোলাইসিসের সাহায্যে এই পার্টগুলোকে কেটে বাদ দিয়ে দেয়। কেটে বাদ দেওয়ার ফলে কী হয়, এই পার্টগুলো থেকে যে পার্টগুলো কেটে বাদ চলে গেলো সেই পার্টগুলো থেকে আবার নতুন স্টারফিশ একটা তৈরি হতে পারে, ঠিক আছে। তাহলে এই যে প্রসেসটা, যে থ্রেট ফিল করলে এরা নিজেদের বডি পার্টসেই কেটে বাদ দিয়ে দিচ্ছে, এটাকে বলে অটোটমি, ঠিক আছে, এটাকে বলছে অটোটমি। এটাই স্টারফিশদের ক্ষেত্রে স্পেশালি দেখতে পাওয়া যায়। তাহলে যখনই এরা তোমার থ্রেট ফিল করছে, অটোটমির মাধ্যমে বডি পার্টস কেটে বাদ দিয়ে দেয়, এই পার্টগুলোই আবার এদের রিমার্কেবল পাওয়ার অফ রিজেনারেশন থাকার জন্য রিজেনারেট করে নতুন স্টারফিশ তৈরি করতে পারে। সো দিস ইজ প্রসেস অফ প্রোটেকশন, যার সাহায্যে এটা কিন্তু মারা যায় না, এরা আবার নতুন করে এদের বডি পার্ট তৈরি করতে পারে, মানে রিজেনারেট করে যেতে পারে, ঠিক আছে। সো এই অটোটমির ব্যাপারটা কিন্তু তোমরা লিখে নাও। তাছাড়া কয়েকটা পয়েন্ট যে একানোডার্মাটাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এরা জেনারেলি কলোনি হিসাবে থাকে না, সিঙ্গেলভাবে থাকে, সিঙ্গেলভাবে একা একা থাকে, এবং এরা জেনারেলি কী হয় না, এরা জেনারেলি কাউকে তোমার মানে এরা তেমনভাবে প্রিডেশন করে না, ঠিক আছে। তাহলে এরা জেনারেলি তোমার প্রিডেশন বলছি, এরা জেনারেলি প্যারাসাইটিক নয়, মানে কোনো হোস্টের বডিতে থেকে হোস্টকে ক্ষতি করে প্যারাসাইট হিসাবে থাকে, এমন একানোডার্মস জেনারেলি খুঁজে পাওয়া যায় না। এবারে দেখো এখানে আমরা যে চারটে লার্ভাল স্টেজ দেখতে পেলাম, বাইপিনারিয়া, উফিপ্লিউটিয়াস, ইকাইনোপ্লেটিয়াস এবং অরিক্লোরিয়া, এরা কাদের লার্ভা সেটা একটু জাস্ট লিখে নাও। বাইপিনারিয়া হচ্ছে স্টারফিশের লার্ভা, উফিপ্লিউটিয়াস হচ্ছে ব্রিটল স্টারের লার্ভা, ঠিক আছে। নেক্সট কাইনোপ্লিটিয়াস হচ্ছে সি আর্চিনের লার্ভা, এবং অরিকিউলারিয়া হচ্ছে সি কিউকাম্বারের লার্ভা। সি কিউকাম্বার মানে কি, সামুদ্রিক শসা, এটাকে দেখতে অনেকটা শসার মতোই, ঠিক আছে। এটার অ্যাডাল্ট ফর্মটা দেখতে অনেকটা এরকম শসার মতোই, তাই জন্য এটাকে বলে সি কিউকাম্বার, right. So these are all about the Echinodermata according to our notes. Now we will move on to the NCERT and we will see the examples. So let us move on to the NCERT. দেখো এটা হচ্ছে NCERT তে ফাইলাম Echinodermata. So দেখো these animals have an endoskeleton. ফার্স্টে এন্ডোস্কেলেটনের কথাটা বলেছে, যেদের এন্ডোস্কেলেটন থাকছে, এই এন্ডোস্কেলেটন ক্যালসিডিয়াস হয়, ক্যালসিডিয়াস অসিকেলসের দ্বারা তৈরি হয়, অ্যান্ড হেন্স এই জন্যই এদের নাম দেওয়া হয়েছে কি Echinodermata। আসলে এই একাইনোডার্মাটাটা এসছে স্পাইনি বডির থেকে, মানে বডিতে স্পাইনি, এবং স্পাইনি হওয়ার কারণটা হচ্ছে এদের এন্ডোস্কেলেটনের প্রেজেন্স। যেহেতু ক্যালসিডিয়াস অসিকেলস থাকছে, এন্ডোস্কেলেটন থাকছে, তাই এদের বডি স্পাইনি, তাই এদের নাম হচ্ছে একাইনোডার্মাটা।
এরপরে দেখো কি বলছে, অল আর ম্যারাইন, সবাই এক্সক্লুসিভলি সামুদ্রিক বলেছিলাম। অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়। অ্যাডাল্ট একেনোডার্মদের ক্ষেত্রে রেডিক্যাল সিমেট্রিক্যাল দেখতে পাওয়া যায়, লার্ভাদের ক্ষেত্রে বাইলাটারাল সিমেট্রিক্যাল দেখতে পাওয়া যায়। দে আর ট্রিপ্লোব্লাস্টিক অ্যান্ড সিলোমেট অ্যানিমালস, ট্রু সিলোম দেখতে পাওয়া যায়। ডাইজেস্টিভ সিস্টেম কেমন, কমপ্লিট উইথ মাউথ অন দ্য লোয়ার সাইড, মাউথ ভেন্ট্রাল ডিরেকশনে থাকে এবং অ্যানাস আপার সাইড মানে ডর্সাল সাইডে থাকে, ঠিক আছে। তারপরে দেখো দ্য মোস্ট ডিস্টিংটিভ ফিচার অফ একেনোডার্ম, যেটা এতক্ষণ ধরে আমি বলতে চাইলাম যে মোস্ট ডিস্টিংটিভ ফিচার, সেটা কি, সেটা হচ্ছে এদের ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ওয়াটার ভাস্কুলার সিস্টেম হুইচ হেল্পস ইন লোকোমোশন, ক্যাপচার অ্যান্ড ট্রান্সপোর্ট অফ ফুড অ্যান্ড রেসপিরেশন। তাহলে ওয়াটার ভাস্কুলার সিস্টেমই মেনলি সমস্ত কাজ করে দিচ্ছে, সার্কুলেশনের কাজ করে দিচ্ছে, লোকোমোশনের কাজ করে দিচ্ছে, রেসপিরেশনের কাজ করে দিচ্ছে। তাই এই সমস্তর জন্য আলাদা করে কোনো অর্গান এদের ক্ষেত্রে দরকার হয় না। এক্সক্রিটরি সিস্টেম এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট, কারণ এই এক্সক্রিটরি কাজটাও কিন্তু ওয়াটার ভাস্কুলার সিস্টেমের সাহায্যেই হয়ে যায়। সেক্সেস আর সেপারেটেড, তার মানে কি ডায়োসিয়াস, বাট কোনো সেক্সুয়াল ডাইমরফিজম থাকে না। রিপ্রোডাকশন সবসময় জেনারেলি সেক্সুয়াল হয়, কিন্তু অ্যাসেক্সুয়ালও হতে পারে বাই রিজেনারেশন। ফার্টিলাইজেশন কি, এক্সটার্নাল হয়, জেনারেলি এক্সটার্নাল হয়। এবং ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট উইথ ফ্রি সুইমিং লার্ভা। লার্ভার মধ্যে মেইনলি যে নামটা মনে রাখবে সেটা হচ্ছে বাইপিনারিয়া লার্ভা, বাকি সমস্ত নামগুলো আমি বলে দিলাম, সেগুলোও মনে রাখবে। মেইনলি যেটা ভুলবেই না সেটা হচ্ছে বাইপিনারিয়া। নেক্সট দেখো এক্সাম্পলস, অ্যাস্টেরিয়াস, যার কমন নেম হচ্ছে স্টারফিশ, ইকাইনাস কমন নেম হচ্ছে সি আর্চিন, অ্যান্টেডন কমন নেম হচ্ছে সি লিলি, কিউক্যামেরিয়া কমন নাম হচ্ছে সি কিউকাম্বার এবং ওফিউরিয়া কমন নাম হচ্ছে ব্রিটল স্টার। তাহলে এখানে যে নামগুলো লেখা রয়েছে এই নামগুলোকে কিন্তু ভুললে চলবে না। অ্যাস্টেরিয়াস, ইকাইনাস, অ্যান্টেডিয়ন, কুকুমেরিয়া অ্যান্ড ওফিউরিয়া, ঠিক আছে। এইবারে দেখো যেটা আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা মানে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে একটা হচ্ছে কি বলা হয় যে অ্যারিস্টটলস লন্টন, ঠিক আছে। আর একটা হচ্ছে কি, মানে আমি বলছি তোমাদের ফার্স্ট পয়েন্ট যেটা লিখে নাও, যে এই যে আমরা দেখতে পাচ্ছি ওফিউরিয়া, ঠিক আছে। ওফিউরিয়ার ক্ষেত্রে কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম ইনকমপ্লিট। তো ফার্স্ট পয়েন্ট তো এটা লিখে নাও যে ওফিউরিয়ার ক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে ইনকমপ্লিট, ঠিক আছে। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সি লিলি, ঠিক আছে, বা অ্যান্টিডন, সি লিলির ক্ষেত্রে কিন্তু স্পাইন্স থাকে না। সি লিলি যেটা দেখতে পাচ্ছি, সি লিলিসের ক্ষেত্রে স্পাইন্স থাকে না, ঠিক আছে। এবং তার সাথে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সি আর্চিন বেকাইনাসের ক্ষেত্রে একটা বিশেষ ধরনের অর্গ্যান দেখতে পাওয়া যায়। সি আর্চিন বেকাইনাসের ক্ষেত্রে একটা বিশেষ ধরনের অর্গ্যান দেখতে পাওয়া যায় যেটা চেবানোর জন্য এদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সাহায্য করে, সেটাকে বলে অ্যারিস্টটলস লন্টেন, ঠিক আছে, অ্যারিস্টটলস লন্টেন। তাহলে অ্যারিস্টটলস লন্টেন যদি কোশ্চেনটা আসে, অ্যারিস্টটলস লন্টেন এটা কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এটা কোথায় দেখতে পাওয়া যায়, এটা সি আর্চিনে থাকে, ঠিক আছে। তাহলে সি আর্চিনের মধ্যে অ্যারিস্টটলস লন্টেন দেখতে পাওয়া যায়। এখানে দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে টিপিক্যাল স্টারফিশ যেটা হচ্ছে অ্যাস্টেরিয়াস, দেখো এটা দেখা যাচ্ছে অ্যাস্টেরিয়াস, উপরে স্পাইনাল স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। আর একটা হচ্ছে ওফিউরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে নিচের ছবিটা। তাহলে এখানে দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি, এরা হচ্ছে কি কিনা টিপিক্যাল একেনোডার্মাটা। সো দিস আর অল ওভার দ্য একেনোডার্মাটা। নাও উই উইল টক অ্যাবাউট দ্য নেক্সট ফাইলাম, দ্যাট ইজ ফাইলাম হেমিকর্ডাটা। দেখো এখানেই হাঁপিয়ে গিয়ে তোমরা বন্ধ করে দিও না, ঠিক আছে, যে দুটো ফাইলাম হয়ে গেছে আর দেখবো না, কষ্ট হয়ে যাচ্ছে, এরকমভাবে কিন্তু তোমরা বন্ধ করে দিও না। তোমাদের নিজেদের পরীক্ষা 3 ঘন্টার হবে, তো অন্তত 1-1.5 ঘন্টা, কখনো 2 ঘন্টা বসে পড়ার প্র্যাকটিস তোমাদের থাকা চাই, ঠিক আছে। তো আর একটুখানি পড়াবো হেমিকর্ডাটা, জাস্ট হেমিকর্ডাটা দেখে নাও এবং তারপরে শেষ করে দেবো। তো এখন যে আমরা দেখবো ফাইলাম হেমিকর্ডাটা, এই হেমিকর্ডাটা ফাইলামটা আমরা জেনারেলি এনসিইআরটি থেকেই দেখবো, কারণ এটার মোটামুটি এনসিইআরটি থেকে দেখলেই যেটা ইট উইল বি এনাফ, ঠিক আছে। তো লেট আস স্টার্ট দ্য হেমিকর্ডাটা। দেখো হেমিকর্ডাটা বুঝতেই পারছো যে কর্ডাটার সাথে তো কিছু একটা রিলেশন আছে, নাহলে হেমিকর্ডাটা কেন বলবে, কর্ডাটা শব্দটা এর মধ্যে কেন থাকবে। তাহলে এটা ঠিক, হেমিকর্ডাটা আসলে এমন একটা ফাইলাম যার অর্গানিজমসদের আগে কর্ডেটই মনে করা হতো, আগে এদেরকে কর্ডাটার মধ্যেই রাখা হতো, ঠিক আছে। এর আগে মানে রিসার্চ করে কিছু জিনিস আবিষ্কার হওয়ার আগে হেমিকর্ডাটা ওয়াজ এ পার্ট অফ সাব ফাইলাম অফ কর্ডাটা। কর্ডাটার একটা সাব ফাইলামই ছিল হেমিকর্ডাটা, বাট এখন একে একটা সেপারেট আলাদা ফাইলামে রাখা হয়েছে, আন্ডার নন কর্ডাটা। এখন একে নন কর্ডেট হিসাবে কনসিডার করা হয়, বুঝে গেল। তার কারণ কি, সেই কারণটাও আমি বলবো। দেখো ফার্স্টে হচ্ছে যে পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে যে একটা কর্ডেটের মধ্যে মেইন কী জিনিস থাকে যার জন্য তাকে কর্ডেট বলা হয়। তো তার মধ্যে যেটা থাকছে, একটা কর্ডেটের মধ্যে যে মেইন জিনিসগুলো থাকে যার জন্য তাকে কর্ডেট বলা হয়, মানে কর্ডেটের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে, যেটা তোমরা এই পেজে আমি লিখে দেখাচ্ছি,
এখানে আমি লিখে দিচ্ছি যে একটা কর্ডেটের 3টে বিশেষ বৈশিষ্ট্য থাকে, যার জন্য মানে যেটা দেখলেই আমরা বলে দেবো যে এটা হচ্ছে কর্ডেট। তাহলে কর্ডেটের যে 3টে বিশেষ বৈশিষ্ট্য, সেই 3টে কী কী ফার্স্টে দেখে নাও। কর্ডেটের 3টে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর তো হচ্ছে প্রেজেন্স অফ নোটোকর্ড। কর্ডেটের নোটোকর্ড থাকতে হবে, ঠিক আছে, কর্ডেটের নোটোকর্ড থাকতে হবে, যার যার নোটোকর্ড আছে, ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে যে ডরসাল হলো নার্ভ কর্ড। আমরা এতদিন অবধি দেখেছি, মানে এতক্ষণ অবধি দেখেছি, এতগুলো ফাইলাম যা যা দেখলাম, সেখানে আমরা কি দেখেছি যে ভেন্ট্রাল ডাবল সলিড নার্ভ কর্ড ছিল, কিন্তু কর্ডেটস হচ্ছে তারা যাদের ক্ষেত্রে কি দেখতে পাবো না ডরসাল, মানে পিঠের দিকে নার্ভ কর্ডটা থাকবে, হুইচ ইজ হলো। যেমন আমাদের স্পাইনাল কর্ড আমরা দেখতে পাই, যেটা কি ডরসাল মানে পিঠের দিকে থাকে ভার্টিব্রাল কলমের মধ্যে, এবং এটা কি হলো, ঠিক আছে, হলো মানে ভিতরটা ফাঁপা, ঠিক আছে। তাহলে ডরসাল হলো নার্ভ কর্ড থাকবে, ডরসাল হলো নার্ভ কর্ড থাকবে, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে পেয়ার্ড ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস দেখতে পাওয়া যাবে, মানে ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস, ফ্যারিংসে ফুলকার জন্য যে ওপেনিংস সেটা জেনারেলি কর্ডেটসদের মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস এটা থাকবে, এবং তার সাথে সাথে পোস্ট অ্যানাল টেইল, এটাও কিছু কর্ডেটদের মধ্যে থাকে, পোস্ট অ্যানাল টেইল, বুঝে গেল। তাহলে এগুলো হচ্ছে কর্ডেটসের ক্যারেক্টারিস্টিক, তার মধ্যে এই 3টে হচ্ছে মেইন, ঠিক আছে, প্রেজেন্স অফ নোটোকর্ড, ডরসাল হলো নার্ভ কর্ড অ্যান্ড ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস। তো আগে কি হয়েছিল, যখন হেমিকর্ডাটাকে কর্ডেটের মধ্যেই রাখা হয়েছিল একটা সাবফাইলাম হিসাবে, তখন আমরা একটা স্ট্রাকচার আছে হেমিকর্ডেটের মধ্যে, সেটাকে ভুল করে নোটোকর্ড ভেবে নিয়েছিলাম, এবং হেমিকর্ডেটার মধ্যে ডরসাল হলো নার্ভ কর্ড আছে, ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস আছে, আর একটা স্ট্রাকচারকে আমরা নোটোকর্ড ভেবে নিয়েছিলাম, বুঝতে পারিনি তখন, ভেবেছিলাম এটা নোটোকর্ড, এবং সেই 3টে ক্যারেক্টারিস্টিক্সের বেসিসে হেমিকর্ডেটার অর্গানিজমসদের আমরা কর্ডেটের মধ্যে রেখে দিয়েছিলাম। কিন্তু পরে গিয়ে আবিষ্কার করা গেল যে যেটাকে আমরা নোটোকর্ড ভাবছিলাম সেটা আসলে একটা ডাইভার্টিকুলাম, সেটা নোটোকর্ড নয়। তখন আমরা হেমিকর্ডেটকে আলাদা একটা ফাইলামের রূপ দিয়ে আলাদা একটা ফাইলামের নন কর্ডেটদের মধ্যে রাখলাম, কারণ কর্ডেট মানেই তার মধ্যে এই 3টে জিনিস থাকবেই, 3টেই থাকতে হবে, দুটো আছে একটা নেই এরকম থাকলে হবে না, 3টেই থাকবে, যাদের ক্ষেত্রে তারাই হচ্ছে কর্ডেট, ঠিক আছে। নাও এই কনটেক্সটে আমরা হেমিকর্ডেটাকে পড়বো, তো লেট আস গো। দেখো, তাহলে হেমিকর্ডাটা আর্লিয়ার কনসিডার সাবফাইলাম আন্ডার কর্ডাটা, বাট নাও ইট ইজ প্লেসড এ সেপারেট ফাইলাম আন্ডার নন কর্ডাটা, যেটাকে আমরা কি বলছি হেমিকর্ডাটা। হেমিকর্ডেট হ্যাভ এ রুডিমেন্টারি স্ট্রাকচার ইন দ্য কলার রিজিয়ান। তাহলে এদের কলার রিজিয়ানে একটা রুডিমেন্টারি স্ট্রাকচার দেখতে পাওয়া যায় কলার রিজিয়ানে, এবং সেই রুডিমেন্টারি স্ট্রাকচারটা একটা ডাইভার্টিকুলাম, একটা প্রজেকশন, ঠিক আছে, একটা প্রজেকশন, যেটা আমরা এই যে কলার রিজিয়নটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে কলার রিজিয়নটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি একটা প্রজেকশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই প্রজেকশনটাকে বলা হয় স্টোমোকর্ড। এখন এটাকে কি নাম দেওয়া হয়েছে? স্টোমোকর্ড। আগে আমরা এটাকেই দেখে কী ভেবেছিলাম? নোটোকর্ড, ঠিক আছে। স্ট্রাকচার সিমিলার টু নোটোকর্ড, নোটোকর্ডের মতো কিন্তু নোটোকর্ড নয়। তাহলে যখন আমরা ভেবেছিলাম এটা নোটোকর্ড, তখন এদেরকে কর্ডেটার মধ্যে রেখেছিলাম, বাট এখন আমরা এটাকে সেপারেট করে দিয়েছি। এই স্টোমোকর্ডের আর একটা নাম হচ্ছে বাক্কেলস ডাইভার্টিকুলাম, ঠিক আছে। এটা কি বলছে? বাক্কেলস ডাইভার্টিকুলাম। স্টোমোকর্ডের আরেকটা নাম কি? বাক্কেলস ডাইভার্টিকুলাম। ওকে, সো এই বাক্কেলস ডাইভার্টিকুলামটাকে আমরা নোটোকর্ড ভেবে হেমিকর্ডাটাকে কর্ডেটের মধ্যে রেখে দিয়েছিলাম। এরপরে দেখো কি কি আছে হেমিকর্ডেটের মধ্যে, ক্যারেক্টারিস্টিক্স কি। দিস ফাইলাম কনসিস্ট এ স্মল গ্রুপ অফ ওর্ম লাইক অ্যানিমেলস। ওর্ম লাইক মানে কি? কৃমির মতো দেখতে খানিকটা ছোট ছোট, এবং ম্যারাইনেরা, জেনারেলি এরা সামুদ্রিক, এরাও মিষ্টি জলে, পুকুরের জলে, লেকের ধারে এইসব জায়গায় থাকে না, তাহলে সমুদ্রে থাকে। উইথ অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, দে আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, দে আর ট্রিপ্লোপ্লাস্টিক অ্যান্ড সিলোমেট অ্যানিমেলস। এগুলো সব সেম, ঠিক আছে। তারপরে দেখো দ্য বডি ইজ সিলিন্ড্রিক্যাল। এদের বডি খানিকটা সিলিন্ডারের মতো দেখতে, এবং এদের বডির 3টে পার্ট আমরা দেখতে পাই। একটা হচ্ছে সামনের দিকে, যাকে বলে প্রোবোসিস, মিডল পজিশনে থাকে কলার, ঠিক আছে, এবং পিছনের দিকে কি থাকে? ট্রাঙ্ক। তাহলে প্রোবোসিস থাকে, কলার থাকে এবং ট্রাঙ্ক থাকে, যেটা আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি। এবং এই ছবিটার মধ্যে এই যে ছোটো ছোটো স্লিটসগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে কি? ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস, ঠিক আছে। এগুলো হচ্ছে ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস। তাহলে এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রোবোসিস, তারপরে আমরা দেখতে পাচ্ছি কলার রিজিয়ন, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এদের ক্ষেত্রে ট্রাঙ্ক, এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। প্রোবোসিসের আরেকটা নাম হচ্ছে প্রোটোস্টোম, ঠিক আছে। তারপরে কলারের একটা নাম হচ্ছে মিজোজোম, এবং ট্রাঙ্কের আরেকটা নাম হচ্ছে মেটাস্টোম।
মেটাস্টোম। ওকে, তাহলে এদের বডির এই তিনটে পার্ট আমরা দেখতে পাই, প্রোবোসিস, কলার এবং ট্রাঙ্ক, রাইট। এরপরে দেখো সার্কুলেটরি সিস্টেম ইজ ওপেন টাইপ, এদের ওপেন টাইপ সার্কুলেশন দেখতে পাওয়া যায়। রেসপিরেশন টেক্স প্লেস থ্রু গিলস, তাহলে এদের ক্ষেত্রে রেসপিরেটরি অর্গান কি গিলস। সার্কুলেটরি সিস্টেম এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ওপেন টাইপ দেখতে পাই, ঠিক আছে। এবং এদের হার্ট কিন্তু ভেন্ট্রাল সাইডে থাকে। জেনারেলি আমরা এতক্ষণ অবধি দেখছিলাম যে হার্ট ডরসাল সাইডে থাকছে, কিন্তু এদের ক্ষেত্রে একটু অ্যাডভান্স হয়ে কর্ডাটাদের মতো ক্যারেক্টার এদের ক্ষেত্রে তৈরি হয়েছে। দ্যাট ইজ হার্ট ইজ প্রেজেন্ট ইন দ্য ভেন্ট্রাল সাইড, হার্ট বুকের দিকে থাকে, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে হার্ট কোন দিকে থাকে, ভেন্ট্রাল সাইডে থাকে। হার্ট কেমন, ভেন্ট্রাল, ঠিক আছে। নার্ভ কর্ড কেমন, ভেন্ট্রাল, হলো, কিন্তু এদের ক্ষেত্রে নোটোকর্ড থাকে না, নোটোকর্ডের মতো দেখতে স্টোমোকর্ড থাকে। এরপরে দেখো এক্সক্রিটরি অর্গান ইজ প্রোবোসিস গ্ল্যান্ড হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদের ক্ষেত্রে এক্সক্রিটরি অর্গানটা কি, প্রোবোসিস গ্ল্যান্ড। প্রোবোসিস গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ড থাকে হুইচ পারফর্মস দ্য এক্সক্রিটরি ফাংশন হুইচ ইজ ইম্পর্টেন্ট, এটা মার্ক করো। নেক্সট দেখো এর ক্ষেত্রে সেক্সেস আর সেপারেট, তার মানে কি এরা ডায়োসিয়াস অর্গানিজমস অর মোনোসেক্সুয়াল অর্গানিজমস। ফার্টিলাইজেশন এদের ক্ষেত্রে হচ্ছে কি এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, এবং ডেভেলপমেন্ট হচ্ছে ইনডাইরেক্ট, তার মানে এদের ক্ষেত্রে লার্ভাল স্টেজ থাকে যেটার নাম হচ্ছে টর্নারিয়া লার্ভা, ঠিক আছে। এদের ক্ষেত্রে যে লার্ভাটা থাকে তাকে কি বলে, টর্নারিয়া লার্ভা, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল তোমার টোটাল অ্যাবাউট দ্য হেমিকর্ডাটা। এখানে বেশি ডিটেলসে আমাদের যাওয়ার দরকার নেই, এখানে মেইন পয়েন্ট হচ্ছে এটাই, স্টোমোকর্ড, বাকটেলস, ডাইভার্টিকুলাম, ঠিক আছে। তারপরে এদের ক্ষেত্রে প্রোবোসিস, কলার, ট্রাঙ্ক, এই বডি পার্টসগুলো, সার্কুলেটরি রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে যেটুকু এখানে লেখা রয়েছে সেটুকুই ভালো করে মুখস্থ করে নেবে, ভালো করে মনে করে নেবে, বুঝে বুঝে। অফকোর্স প্রোবোসিস গ্ল্যান্ডের কথাটা ইম্পর্টেন্ট, লার্ভার নামটা ইম্পর্টেন্ট, এবং এক্সাম্পলসটা ইম্পর্টেন্ট। আর এই ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট, ছবিটা দেখে নেবে যে কোনটা কলার, কোনটা ট্রাঙ্ক, কোনটা প্রোবোসিস, কোনটা ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস। এই যে স্লিটসগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস। নাও এবার আমরা দেখো যে এক্সাম্পলসগুলো দেখবো, দুটো এক্সাম্পল দেওয়া রয়েছে, ব্যালানোগ্লোসাস এবং স্যাকোগ্লোসাস, ঠিক আছে। ব্যালানোগ্লোসাস এবং স্যাকোগ্লোসাস এই দুটো এক্সাম্পলই এখানে এনাফ। এই দুটো এক্সাম্পল মনে রাখবে, ব্যালানোগ্লোসাস অ্যান্ড স্যাকোগ্লোসাস, দে আর বিলং টু দ্য ফাইলাম হেমিকর্ডাটা। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফাইলামস। 3 ফাইলামস সম্পর্কে আমরা দেখলাম, মোলাস্কা, এক্যানোডার্মাটা এবং হেমিকর্ডাটা। তোমরা দেখো সমস্ত ফাইলামসগুলোর সাথে রিলেট করে পড়ো, এবং এর পরবর্তী ভিডিওতে আমরা কর্ডাটা সম্পর্কে জানবো, ঠিক আছে। তো আজকে এই অবধি, এবং এবারে তোমরা ভালো করে অনেকগুলো এক্সাম্পলস জেনে গেছো, বারবার করে এক্সাম্পলসগুলো পড়ো, মনে করো, প্র্যাকটিস করো। এনসিইআরটির এক্সাম্পলসগুলো মনে রাখলেই হবে, তাছাড়া বাইরের কোনো এক্সাম্পলস মনে রাখতে হবে না। কিন্তু এনসিইআরটির এক্সাম্পলসগুলোকে 100% মনে রাখতে হবে, এগুলো একটা ভুলে গেলেও চলবে না, ঠিক আছে। সো আজকেই অবধি, এর পরের দিন আমরা ফাইলাম কর্ডাটা নিয়ে জানবো।